বাস, আমরা তাহলে শুরু করতে পারি। আপনার পরিচয় দিয়ে তাহলে শুরু করা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ONE04-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি স্ক্রিনটি শেয়ার করি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে আহ, মূলত যে ওরিয়েন্টেশন আছে, আমাকে যদি শোনা যায় কিনা ক্লিয়ারলি একটু কনফার্ম করবেন মুকুল ভাই। একটু আস্তে শোনা যাচ্ছে, ক্লিয়ার না, একটু স্লো। ওকে, ওকে। নাও এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন একটু আগের চেয়ে একটু ইমপ্রুভ ওকে, হয়েছে। ওকে, 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 ঠিক আছে। তো আহ, আমরা আজকে সবাই একত্রিত হয়েছে। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের, অর্থাৎ অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেশন ONE04 যে এক্সাম আপনারা দেন সেটার ওরিয়েন্টেশন ক্লাস। তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি মিথুন দে। আমি এই মুহূর্তে লিড রিসার্চ হিসেবে এবং সলিউশন আর্কিটেক্ট হিসেবে কাজ করছি এলিভেট সলিউশনস নামে একটা কোম্পানিতে। আম, তো এলিভেট সলিউশনস মূলত মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস সলিউশন পার্টনার বাংলাদেশের। তো আমি কোম্পানিতে জব করছি লাস্ট 2 ইয়ার্স ধরে। তো এর আগে আমি গত 15 বছর ধরে বাংলাদেশ আমি ট্রেনিংদের অনুরোধ করবো, আমরা আজকে যারা জয়েন করেছি যদি আমরা কথা না বলি তাহলে মিউট করার জন্য। আচ্ছা। তো আমি দীর্ঘ 15 বছর ধরে আইটি মার্কেটে বাংলাদেশে আমি জব করছি। তো আমি এক্সপিরিয়েন্স হচ্ছে মূলত বাংলাদেশের বাইরেও নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা মার্কেটে আমি কাজ করেছি আমার প্রিভিয়াস কোম্পানিগুলো থেকে। অ্যান্ড এর পাশাপাশি আমি এলিভেটের আগে যে 4 বছর আমি ডিজিটাল টেকনোলজিস নামে একটা কোম্পানিতে জব করেছি। তো সেখানে আমি মূলত হচ্ছে আপনার অন প্রেমের যে ডেটা সেন্টার আছে, ওদের 3টে ডেটা সেন্টার ছিল ডিসিডিআর সহ। তো ডিসি, নিয়ার ডিআর এবং ডিআর সহ। তো এই ডেটা সেন্টার গুলোর টিম ম্যানেজমেন্টের জন্য আমি কাজ করেছি অ্যাজ এ এজিএমআই। যদি আমি কয়েক জায়গায় জনকে দেখছি যে আমার কথা মনে হয় আসতে শোনা যাচ্ছে, একটু আমাকে সময় দিবেন, আমি মাইক্রোফোনটা আবার চেক করি। ওকে। সো আশা করি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো এখানে স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, এটাতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। সো এনিথিং আপনারা যদি অ্যাজুর সম্পর্কে জানতে চান, অ্যাজুর সম্পর্কে জানতে চান বা কোর্স সম্পর্কে জানতে চান, অথবা আপনাদের কোনো টেকনিক্যাল নো হাউ এর প্রয়োজন হয়, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অথবা থ্রু আউট দা আমাদের সামনে যে এই মডিউলের ক্লাসটা হবে, এই ক্লাসে এই ক্লাসগুলোর জন্য আমাদের একটা গ্রুপ তৈরি হবে, ওই গ্রুপেও আপনারা আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারেন। তো আমি একটা প্রশ্ন দেখছিলাম শুরুতে যে লিড প্রিসেলস রোলটা কি। তো এটা আসলে আমার জব রোল। আমি যে কোম্পানিতে চাকরি করি, তো ইটস অ্যাকচুয়ালি ইটস টেকনিক্যাল সেলস টাইপের। অর্থাৎ আমার কাজ হচ্ছে আমি ইনফ্রাস্ট্রাকচারের সলিউশন ডিজাইন করি, দেন হচ্ছে ওই সলিউশন ডিজাইনের উপর ভিত্তি করে আপনার ইনফ্রাস্ট্রাকচারের কস্টিং হয়, যে কস্টিং এর উপর ভিত্তি করে আপনারা পেমেন্ট দেন। আর ব্যাক এন্ডে হচ্ছে ওই আরো বেশ কিছু টেকনিক্যাল জিনিসপত্র আমার কাজ করতে হয়, যেটার উপর ভিত্তি করে
কোর টেকনিক্যাল টিম যারা ডিপ্লয় করে, আমার আন্ডারে যারা ডিপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে ওটার উপর ভিত্তি করে ডিপ্লয় করে। ইউজুয়ালি আমার মূল কাজ হচ্ছে ইজ এ ব্লেন্ডেড অফ বিজনেস অ্যানালিস্ট প্লাস হচ্ছে টেকনিক্যাল আর্কিটেক্ট। এই দুইটা রোলকে ব্লেন্ড করে হচ্ছে আমাদের কোম্পানিতে লিড প্রিসেলস হিসাবে রোলটা জেনারেট করা হয়। তো আমার সঙ্গে আরো টিম আছে যারা প্রিসেলস এর কাজ করে। তো আমরা আজকে আমাদের যে কোর্সের জন্য এখানে এসেছি, সেই কোর্সটা হচ্ছে অ্যাজুর 104, অর্থাৎ আমরা ধরতে পারি যে অ্যাজুরের একদম স্টার্টিং লেভেলের যে কোর্স, ফান্ডামেন্টালকে যদি বাদ দেই। তো এই কোর্সের আমাদের আজকে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনের শুরুতে আমি কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা যখনই সার্টিফিকেশন এক্সাম দিচ্ছেন, বা আমি আশা করি এখানে অনেকেই আছেন যারা মাইক্রোসফটের সার্টিফিকেশন এক্সাম দিচ্ছেন বা দিয়ে অলরেডি অন্যান্য ভেন্ডরের সার্টিফিকেশন এক্সাম দিচ্ছেন, তারা রোলগুলো সম্পর্কে জানেন। বাট যখন আপনি ফুল ট্র্যাক মাইক্রোসফটে চিন্তা করবেন যে আপনি এন্ড টু এন্ড জিনিসটা জানবেন, আগে যে ধরনের সার্টিফিকেশন রোলগুলো ছিল এখন আর সেভাবে সার্টিফিকেশন রোলগুলো নাই। এই রোলগুলোকে মাইক্রোসফট ইউজুয়ালি 12টা প্লটে ভাগ করে ফেলছে। এই 12টা প্লটকে 2025 থেকে এটাকে আরো 3টা সেকশনে ভাগ করে নেওয়া হয়েছে, যেটা আমি একটু পরে শেয়ার করবো। তো এই 12টা প্লট কি কি? এক 12টা প্লটের একদম শুরুর যে প্লটটা, এই প্লটটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ আমরা মূলত যে কোর্সটা করব, এই কোর্সটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর প্লটের কোর্স। এবং আপনি যে সার্টিফাইড হবেন, এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সার্টিফাইড হবেন। তো অ্যাডমিনিস্ট্রেটরের এই ওরিয়েন্টেশনের রেকর্ডিং আছে, এটা দেখলে আপনি আরো রিডিং পড়তে পারবেন এখানে। তো অ্যাডমিনিস্ট্রেটরের মূল কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং এবং মেনটেনেন্স করা সলিউশনের। তো ইউজার সলিউশনটা কেউ একজন আর্কিটেক্ট ডিজাইন করে দিবে, রেডি করে দিবে, বিওপিও করে দিবে। এই সবকিছু টেকনিক্যাল জিনিসপত্রগুলো অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এটাকে ইমপ্লিমেন্টেশন করা, মনিটর করা এবং মেনটেন করা সলিউশনটা। তো এই অ্যাডমিনিস্ট্রেটরের পাশাপাশি এখানে মাইক্রোসফটের রোল বেস সার্টিফিকেশন ফিল্ডে, এখন এটাকে রোল বেস সার্টিফিকেশন বলা হয়, আরো বেশ কিছু রোলস আছে। যেমন আপনার এআই ইঞ্জিনিয়ার, এখন যেটা আস্তে আস্তে হটকেক হচ্ছে, আগামী দিনে যেটা সবচেয়ে বেশি হটকেক। দেন অ্যাপ মার্কেটার মূলত হচ্ছে ডেভেলপারদের জন্য একটা রোল। দেন হচ্ছে বিজনেস ইউজার। বিজনেস ইউজার হচ্ছে মাইক্রোসফটের যেটা সবচেয়ে কমন প্ল্যাটফর্ম, সবাই যেটাকে চিনে, যে মাইক্রোসফট 365 বা আমরা অফিস 365 বলি, ওখানকার যে টুলস গুলো আছে, ওই টুলস গুলোর জন্য যে ট্রেনিং প্রোগ্রাম, ওইটা বিজনেস ইউজার্স এর মধ্যে পড়ে। দেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আগামী দিনের ওয়ার্ল্ডের জন্য, সেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট, দেন ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট। এরপরে কোর ডেভেলপমেন্টের জন্য ডেভেলপার এবং ডেভঅপ। দেন হচ্ছে ফাংশনাল কনসালটেন্ট, সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং সলিউশন আর্কিটেক্ট। তো আপনি যদি দেখেন, আমি দুটো বক্সকে ডিফারেন্ট কালার করে রেখেছি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে আর্কিটেক্ট। তো মূলত আপনি শুরু করছেন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, আপনি যখন আর্কিটেক্ট হিসেবে শেষ করবেন, তখন মোটামুটি এখানকার যে আর 10টা প্লট আছে, এই 10টা প্লটের কিছু জিনিস আপনার নলেজ বেস আপনার মধ্যে আসতে হবে। দেন হচ্ছে ইউ ক্যান সে দ্যাট you are becoming an architect to do the design for Microsoft technology. তো এই রোলের উপর ভিত্তি করে আহ, প্রচুর জব আছে। আমি আজকে গুগল সার্চ করছিলাম, যে লিঙ্কডইনেই দেখলাম যে আপনার শুধু অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর বা ক্লাউড ইঞ্জিনিয়ারের জব আছে নিয়ার অ্যাবাউট 3000 প্লাস, অনলি লিঙ্কডইনে। সো দ্যাট মিনস অনেক জব সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রচুর আপনার প্রয়োজনীয়তা আছে বা প্রচুর চাহিদা আছে। বাট এখানে একটা জিনিস, আমি একটু প্রিভিয়াস স্লাইডে আবার যাই, একটা জিনিস বলে রাখি। অ্যাডমিনিস্ট্রেটর বলতে আগে বা আজকে থেকে 10 বছর আগে আমরা যেভাবে চিন্তা করতাম যে উইন্ডোজ এর জন্য, যে উইন্ডোজ ভালো জানে একজন উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর লাগবে, লিনাক্স এর জন্য একজন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর লাগবে, দেন সেম ভাবে নেটওয়ার্ক, স্টোরেজ, হার্ডওয়্যার সবকিছুর জন্য আলাদা আলাদা। বাট আপনি যখন ক্লাউড ওয়ার্ল্ড এর কথা বলবেন, ক্লাউড ওয়ার্ল্ডে অ্যাডমিনিস্ট্রেটর মানে হি ইজ এ ওয়ান ম্যান আর্মি ফর অল পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। লাইক তাকে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তো আপনি যখন আমরা 104 এর কোর্স আমরা করব,
কোর্সের মধ্যে দেখবেন, বা 104 এর এক্সামও যখন আপনারা দিবেন, দেখবেন এখানে আপনার সবগুলো লেয়ারেরই প্রশ্ন আপনার কাছে আসবে। ইটস নট দ্যাট যে যেহেতু মাইক্রোসফটের সলিউশন, আমি শুধু মাইক্রোসফটের উইন্ডোজ নিয়েই আমি এক্সপার্ট হব, উইন্ডোজ এর অ্যাডমিনিস্ট্রেটর। আপনার এখন আর সেই জায়গাতে মাইক্রোসফট নেই, মাইক্রোসফট ওই জায়গা থেকে অলরেডি বের হয়ে এসেছে, ওই অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলছি। আমরা যদি ম্যাপিং করে দেখার চেষ্টা করি, আসলে আমরা যখনই AZ-104 রোলটার কথা বলবো, অর্থাৎ মাইক্রোসফট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর, এটা আসলে কোন কোন জায়গায় আপনার খুব ক্রুশিয়ালি কাজ করে, কোন কোন সার্টিফিকেশন এন্ডে ক্রুশিয়ালি কাজ করে, আমি একটা একটু বড় স্লাইডে চলে যাই। মাইক্রোসফট, আমি যেটা বললাম যে মাইক্রোসফট তার ডেটা টোটাল সলিউশন গুলাকে এখন তিনটা ভাগে ভাগ করেছে। এই তিনটা ভাগের টাকে আমরা আমাদের সুবিধার্থে যদি সেগমেন্টেশন করি, স্ক্রিনশট মাইক্রোসফটের একজন পার্টনার কাছ থেকে নেওয়া। তো এটাকে যখন আমরা সেগমেন্টেশন করে দেখার কথা চিন্তা করবো, আসলে কোন জায়গায় আমাদের লার্নিংটা পড়তেছে, তো আমাদের লার্নিং এর মূল জায়গায় যেটা পড়তেছে সেটা হচ্ছে আমরা করতেছি AZ-104 এই জায়গা থেকে। ঠিক আছে, মাইক্রোসফটের যে সলিউশন প্লট, এই সলিউশন প্লটের মধ্যে আপনি যদি ভাগ করেন, এই অংশটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রিক্ট বলছি আমরা, অর্থাৎ যেটা নর্মালি ইনফ্রাস্ট্রাকচারাল কাজের সঙ্গে জড়িত। দেন আপনি যদি এই অংশে ভাগ করেন, এটা হচ্ছে আপনার সিকিউরিটি। আর ডান পাশে যে অংশটা দেখতেছেন, এই পুরো অংশটা মূলত হচ্ছে আপনার ডেটা এন্ড এআই। এটা পুরোটা মিলে একটাই আপনার প্লট। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরি, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেভেলপার ডিস্ট্রিক্ট, দ্যাটস ফর দ্য ডেভেলপার। দেন হচ্ছে এআই ডিস্ট্রিক্ট, দ্যাটস ফর দ্য এআই ডেভেলপার। আর ডেটা ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার বা ডিবিএ যারা আছে ওনাদের জন্য। তো এই প্লটে আমরা যখন মাইক্রোসফটের টেকনোলজি গুলোকে ভাগ করা হয়, আপনি যদি দেখেন আমরা যে কোর্সটার জন্য আজকে এখানে সবাই ওরিয়েন্টেশন করতে এসেছি, দিস ইজ দ্য কোর্স 104। তো AZ-104 যখন আপনি করবেন, দেখেন আপনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আপনার কতগুলো পথ ইউজুয়ালি ওপেন হবে ফর নেক্সট অফ ইউর ক্যারিয়ার পাথ। তো এই পথ শুরু হবে হচ্ছে আপনার, আপনি 104 করে আপনি যদি সিকিউরিটি এক্সপার্ট হতে চান, আপনি সিকিউরিটির দিকে আসতে পারেন। এখান থেকে ইউ ক্যান কাম টু সিকিউরিটি। এখন আপনি যদি চান যে না, আমি আস্তে আস্তে অ্যাজুরেরই ইনফ্রাস্ট্রাকচারেরই সলিউশন আর্কিটেক্ট হবো, বা ইনফ্রাস্ট্রাকচার লেভেলেরই আরো হাইয়ার পজিশনে যাব, সেক্ষেত্রে আপনাকে আপনি এক্সাম দেওয়ার কথা বললে আপনি সরাসরি 305 এক্সাম দিয়ে আপনি আর্কিটেক্টের সার্টিফিকেশন নিতে পারেন। বাট আসলে আপনার যে নলেজ বেসটা প্রয়োজন হবে, এই নলেজ বেসটা আসবে আপনার AZ-700 থেকে। দেন হচ্ছে আপনার 800, 801 অথবা 600 যেটা করেন। দেন হচ্ছে আপনার স্পেশালাইজড ওয়ার্কলোড, যেটা হলো আমরা এখন ভিডিও ইউজ করি, ভার্চুয়াল ডেস্কটপ, এগুলোর জন্য। তো ইনফ্রাস্ট্রাকচারে 305 এর এক্সাম দিয়ে সলিউশন আর্কিটেক্ট করতে গেলে আপনাকে এই জায়গাগুলো থেকে আপনার স্পেশালাইজেশন নিয়ে আসতে হবে, বিশেষ করে নেটওয়ার্কিং, হাইব্রিড নেটওয়ার্ক, যেটা এখন সবচেয়ে কমনলি ইউজ হয়, হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে, বিকজ মোস্ট অফ দ্য কোম্পানি হচ্ছে অন প্রেম ডেটা সেন্টার আছে। দেন আপনি AZ-104 থেকে আবার আপনি চলে যেতে পারেন ডেভঅপস এর দিকে, বিকজ ইউ আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য ডেভঅপস মুভ করাটা ইজি। এবং আপনি যদি ডেভঅপস এর পাথ ধরেন, এই ডেভঅপস এর পাথ ধরেই আপনি কিন্তু চাইলে এখানেও আসতে পারবেন, এবং চাইলে এখানেও আসতে পারবেন, অর্থাৎ আপনি ডেটা ডিস্ট্রিক্টেও আসতে পারবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিস্ট্রিক্টেও যেতে পারবেন। এখনকার সময়ে এই তিনটা পোর্শনকে একত্রে মাইক্রোসফট তার পিলার হিসেবে ধরে, যে ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডেটা এন্ড এআই। তো 104-এ আমি এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য এটাই যে আপনি যে কোর্সটাতে জয়েন করেছেন এটার গুরুত্বটা কতটুকু।
কারণ অ্যাজুরে আপনার হাতে খড়ি যদিও আমরা বলি হচ্ছে AZ-900, যেটা অ্যাজুর ফান্ডামেন্টাল হচ্ছে অ্যাজুরের হাতে খড়ি অথবা মাইক্রোসফটের হাতে খড়ি। জি, কিছু বলবেন? বাট আপনার ফান্ডামেন্টাল চাইতেও 104 কোর্সটা বেশি জরুরি আপনার অ্যাসোসিয়েট লেভেলে গিয়ে আহ, আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য। দেন আপনি এক্সপিরিয়েন্সের সাথে আপডেট করতে পারেন। মারুফ ভাই, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা। তো এটা আমরা দেখলাম হচ্ছে আমাদের সার্টিফিকেশন পাথগুলো আসলে 104 করার পর আমরা কত দিকে যেতে পারি, অর্থাৎ আমাদের কোথায় কোথায় পথ খোলা আছে। তো যে সিকিউরিটি চান সিকিউরিটি, যে ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য দিকে যেতে চান সেভাবে আপনি যেতে পারেন। এবং এখানে আপনার লেয়ার টু লেয়ার আপনার নিডের উপর ভিত্তি করে সার্টিফিকেশন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। তো আমি জাস্ট যে কয়টা স্লাইড স্কিপ করে এসেছি সেদিকে ফেরত যাই। কারণ হচ্ছে ওখানে আপনার সার্টিফিকেশনের যে মডিউলগুলো ওখানে দেখানো আছে। তো এটা আমি যেটা করি, আপনাকে মডিউলগুলো একদম লেটেস্ট মডিউল টেমপ্লেট থেকে আপনাদেরকে দেখাই। তো দিস ইজ মাইক্রোসফট, মাইক্রোসফটের সাইট এটি, মাইক্রোসফটের লেটেস্ট সার্টিফিকেশন পোস্টার। তো আমরা যদি দেখি, পুরোটা হচ্ছে দেখেন রোল বেস স্কিলিং, যেটা নিয়ে আমরা ডিসকাশন করতেছি। তো AZ-104, 305, 700, 800, 801, অর্থাৎ আমি আপনাকে যেটা গ্রাফিক্যালি দেখিয়েছি সে ওই পুরো জিনিসটা আপনাকে টপ ডাউন করে দেখাচ্ছে। দেন হচ্ছে স্পেশাল ওয়ার্কফ্লো। সেম ভাবে তার ডেটা এন্ড এআই এর জন্য আলাদা আপনার সেগমেন্টেশন, যেখানে আপনার ডেটা অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসপত্রগুলো আছে। দেন আপনার ডেভেলপারের জন্য আছে। দেন হচ্ছে বিজনেস সরি বিজনেস অ্যাপ্লিকেশন এবং মডার্ন ওয়ার্কফ্লোজ, অর্থাৎ যেটা হচ্ছে মাইক্রোসফট 365, এবং সর্বশেষ হচ্ছে আপনার সিকিউরিটি ওয়ার্কফ্লো নিয়ে আসে। তো আপনি যেহেতু 104 শুরু করেছেন, তো আপনার এইটা হচ্ছে মূল ফার্স্ট পাথ টু স্টার্ট অ্যাজ এ নিউ কামার, অথবা অ্যাজ এ স্টাডিং অফ মাইক্রোসফট ক্লাউড টেকনোলজি। তো আপনি যখনই এখানে শুরু করবেন, তখন আপনার যেটা হবে, আপনি 104 এর গুরুত্বটা দেখতে পাবেন এভাবে যে আপনার কোথায় কোথায় প্রয়োজন হচ্ছে। আপনি যখন ভার্চুয়াল ডেস্কটপে স্পেশালাইজেশন অর্থাৎ স্পেশালাইজেশন এনভায়রনমেন্ট সম্পর্কে আপনি ইনফ্রাস্ট্রাকচারে স্পেশালিস্ট হতে চাইবেন, সেখানেও আপনাকে 104টা লাগবে। আপনি যখন 305 করতে চাইবেন, যেটা বললাম যে আপনি ডিরেক্ট দিতে পারেন, বাট সেটার নলেজ বেস আপনার 104 থেকে আসবে। দেন আপনি যখন ডেভঅপসে যাবেন, ডেভঅপসেও আপনার 104 থেকে নলেজ বেস নেবে। তো এটা হচ্ছে এবং এখনকার সময় যেটা হাইব্রিড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে পুরনো হাইব্রিডের এবং নতুন হাইব্রিডের দুটো নোটেশন এখানে আছে। সেটা হচ্ছে এই সরি, এক্সামের এই অংশগুলো হচ্ছে আপনার পুরনো মাইক্রোসফট হাইব্রিড নেটওয়ার্কের জন্য। আর এটা হচ্ছে লেটেস্ট যে হাইব্রিড নেটওয়ার্ক গত অক্টোবর থেকে চলছে, সেটার জন্য আপনাকে এই জায়গাতে আপনাকে কাজ করতে হবে। So, অর্থাৎ একটাকে বলা হয় স্টেক হাব বা একজন লোকাল, আরেকটা হচ্ছে আপনার পুরোনো অন প্রিমিসেসে আপনার উইন্ডোজ সার্ভার থাকলে সেগুলো দিয়ে ম্যানেজ করার জন্য। তো এই হচ্ছে আমাদের সার্টিফিকেশন নিয়ে আসলে ডিসকাশন, যে কি আমরা যে সার্টিফিকেশনটা করছি এই সার্টিফিকেশনের গুরুত্বটা কেমন, এবং আহ, আমরা কোথায় কোথায় গিয়ে বেনিফিটেড হতে পারি। তো ইউজুয়ালি একটা AZ-104 এ সার্টিফাইড হতে গেলে মাইক্রোসফট যেটা বলে সেটা হচ্ছে আপনি 900 করে আসবেন, অথবা আপনার কাছে এই পাঁচটা নলেজ বেস থাকতে হবে যেটার মাধ্যমে আপনি 104 এ সার্টিফাইড হতে পারেন। তো এই পাঁচটি, সরি, হ্যাঁ, পাঁচটা নলেজ বেস থাকতে হবে। সেটা একটা নলেজ বেস হচ্ছে আপনার
অ্যাজুরের আইডেন্টিটি এবং গভর্নেন্স কে ম্যানেজ করা, অর্থাৎ ইউজুয়ালি যারা অন প্রিমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কাজ করে আসছেন অথবা আইডেন্টিটি ম্যানেজমেন্ট প্যাম জাতীয় সলিউশন নিয়ে কাজ করে আসছেন, আম, ওনারাদের মতোই আপনার ওই টেকনোলজিটা মাইক্রোসফটের, সেটার নলেজ বেস আপনার দাঁড়াবে ইউজুয়ালি এই কোর্সের মধ্যে। দেন হচ্ছে ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ স্টোরেজ, অর্থাৎ স্টোরেজের ম্যানেজমেন্ট সংক্রান্ত সব জিনিসপত্রগুলো এখানে আসবে। দেন হচ্ছে আপনার আহ, আরেকটা পোর্শন আমরা ইয়ে করবো, সেটা হচ্ছে অ্যাজুরের কম্পিউট সার্ভিস, অর্থাৎ যেটা কোর পড়ালেখা আসলে ক্লাউডের। দেন সেম আপনার নেটওয়ার্কিং, এরপর হচ্ছে মনিটরিং ব্যাকআপস এন্ড অল দিস থিং। তো আমি একটা কোশ্চেন দেখছিলাম, যথাসম্ভব আব্দুর রহমান রাতুল ভাই, কি হবে এন্ড লাভ কি যদি বলতেন। ওকে, কি হবে ইউজুয়ালি আমরা যত সার্টিফিকেশন বা কিছু করি, আমি জানি না এখানে যেহেতু আমরা অনেক মানুষজন এখানে, সবার আসলে পরিচয় নেওয়া বা কে কি করেন সেটা জানাটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। ক্লাস শুরু করলে হয়তো তখন আমি একজন করে কমিউনিকেশন হবে তখন। বাট এটার জন্য আহ, যে জিনিসটা আসলে জরুরি, যারা আহ, এখন নেক্সট জেনারেশন টেকনোলজিতে টেকনিক্যাল প্ল্যাটফর্মে কাজ করতে চান, টেকনোলজি প্ল্যাটফর্ম বলতে যারা আইটি প্ল্যাটফর্মে কাজ করতে চান, এটা দেশেও হতে পারে দেশের বাইরেও হতে পারে, অথবা অনেকে ফ্রিল্যান্সিং করেন। তো এই প্ল্যাটফর্ম গুলোতে যখন কাজ করতে চান, তখন আপনার যে সার্টিফিকেশনটা প্রয়োজন হয়, যদি আপনি অ্যাজুর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন অর্থাৎ মাইক্রোসফটের পাবলিক ক্লাউড প্ল্যাটফর্ম নিয়ে যখন কাজ করেন, তখনই হচ্ছে আপনার এই সার্টিফিকেশনটা কাজে লাগে। ইউজুয়ালি যারা আইটিতে এখনকার সময় বাংলাদেশ মার্কেটে যদি আপনি বিডি জবসের রিক্রুটমেন্ট দেখেন, ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে বা ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সেই সব জায়গাতে হচ্ছে AZ-104 এক্সাম আছে কিনা বা আপনার এই নলেজ বেস আছে কিনা সেই জিনিসটা দেখে। কারণ হচ্ছে AZ-104 এর নলেজ বেস থাকলে এই জিনিসটা ধরে নেওয়া হয় যে আপনার নেটওয়ার্কিং, তারপর হচ্ছে সিস্টেম, সিস্টেমের ডিপ্লয়মেন্ট, এটা উইন্ডোজ বা নেটওয়ার্ক লিনাক্স যে কোনোটাই হতে পারে। দেন হচ্ছে আইডেন্টিটি এবং গভর্নেন্স ম্যানেজমেন্ট, এবং হচ্ছে মনিটরিং এবং ব্যাকআপ, এইটা সম্পর্কে আপনার ধারণা আছে। তো এই ধারণাটা না থাকলে তো আসলে আম, কেউ একজন নতুন লোককে আইটি প্রফেশনালস হিসেবে নেবে না। তো এই প্রফেশনালস এর জন্যই এই ধরনের জব সেক্টরে যারা জব করতে চান তাদের জন্য হচ্ছে এই কোর্সটা জরুরি, 104 কোর্সটা। তো এখানে আরো কিছু জিনিস আমি যদি অ্যাড করি, যেমন 104 কোর্স করে বিশেষ করে ক্লাউডের এখন প্রচুর আহ আহ, কি বলে যে রিমোট জব হয়। আফটার কোভিড তো আমাদের জবের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে এই জবের স্ট্রাকচার যখন চেঞ্জ হয়ে গেছে, রিমোটলি বিভিন্ন ধরনের জবস আমরা করতেছি। তো বিদেশে যেসব জবগুলো ফ্রি আউট হয় বিশেষ করে ক্লাউডের মাইক্রোসফটে, সেই সব জায়গায় আপনি কাজ করতে পারেন। তো এখানে চলে আসতেছি সার্টিফিকেশনের ডিসকাশনের পরে, আসলে আমরা কি নিয়ে কাজ করব, দেন আমরা আসলে কি মডিউলে কি কি থাকবে এই জিনিসপত্রগুলো নিয়ে যাই। তো আমরা মূলত যে জিনিসটা নিয়ে কাজ করব বা যে জিনিসটা নিয়ে আমাদের সামনের কোর্সটা হবে, এটা হচ্ছে ক্লাউড। ক্লাউড জিনিসটা কি? ক্লাউড মানে হচ্ছে, আমরা যদি বইয়ের ভাষায় বলি, আহ, যেখানে আপনার ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার, হার্ডওয়্যার সবকিছু একত্রিত হয়ে আপনাকে কোনো একটা সার্ভিস দেওয়ার ফ্যাসিলিটি দেয়, তখন এটাকে ক্লাউড বলে। অর্থাৎ ধরে নিতে পারেন একটা ভার্চুয়াল ডেটা সেন্টার, অর্থাৎ একটা ডেটা সেন্টার আছে ফিজিক্যালি কোনো একটা দেশে, ওটাকে আপনি ভার্চুয়ালি অ্যাক্সেস করতে পারছেন, যেটা অ্যাক্সেস করার মাধ্যমে আপনি সলিউশন গুলো ডিপ্লয় করতে পারছেন। এবং সবচেয়ে বেশি যেটা কারণে ক্লাউড জনপ্রিয় আমাদের মতো দেশগুলোতে বা বাংলাদেশেও, সেটা হচ্ছে খরচ। সেটা খরচটা বলতে কেমন যে আপনার
নর্মালি যখন কোন একটা কোম্পানি একটা ডেটা সেন্টার ডিপ্লয় করে, তাকে একটা বিশাল বাজেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয়, অর্থাৎ একটা বিশাল পরিমাণ খরচ শুধুমাত্র এই টেকনোলজির পেছনে দিতে হয়। বিশেষ করে যত ব্যাংক গুলো আছে, টেলকো গুলো আছে, বড় বড় ডেটা সেন্টার তৈরি করে। বাট ক্লাউড আসার কারণে আপনার যেটা হয়েছে, এই খরচটা তাকে, এটা বলা হয় অপারেশনাল এক্সপেন্সে কনভার্ট করে ফেলেছে, অর্থাৎ সে এই জিনিসটা আরেকজন ইনভেস্ট করেছে, সে মাসে মাসে খরচ করে সেটাকে রিডিউস করে নিয়ে ওটা দিয়ে ব্যবহার করছে। তো ক্লাউড যে টেকনোলজিটা, সেটা হচ্ছে আপনার লোকাল ডেটা সেন্টারের মতোই একটা ডেটা সেন্টার, যেটা মাইক্রোসফট তৈরি করে রেখেছে বা অন্য কোনো প্রোভাইডার তৈরি করে রেখেছে, যে প্রোভাইডারের ডেটা সেন্টারটাকে আপনি ব্যবহার করতেছেন অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আপনার হার্ডওয়্যারের কাজ ছাড়া আর সব ধরনের কাজই করতে পারতেছেন সেভাবে। তো অ্যাজুর হচ্ছে মাইক্রোসফটের ক্লাউড টেকনোলজির নাম, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ক্লাউড টেকনোলজি প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে মাইক্রোসফটের ক্লাউড টেকনোলজি যে প্ল্যাটফর্মটা, এই ক্লাউড টেকনোলজি প্ল্যাটফর্মের নাম হচ্ছে অ্যাজুর। তো এই ক্লাউড টেকনোলজি নিয়ে আমরা যখন কাজ করব, এই কাজে আমরা যখন কোর্সটা করব, এই কোর্সে আমাদের যে মডিউল থাকবে, আমাদের টোটাল থাকবে 11টা মডিউল। তো এই 11টা মডিউলের মধ্যে আমরা কিছু জিনিস চেষ্টা করেছি হচ্ছে, যেহেতু 900 ইজ এ ফান্ডামেন্টাল, 900-এর অনেকেই 900-এর নলেজ বেস নিয়ে আসেন না। তো 900-এর নলেজ বেসটাও যাতে আপনাদেরকে এখানে একসঙ্গে বিল্ড করে দেওয়া যায়। তো 900, অ্যাজুর 900 যেটা অ্যাজুর ফান্ডামেন্টাল, এবং এজেড 104 যেটা, যেটা অ্যাজুর মাইক্রোসফট ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, এই দুটাকে মার্জ করে আপনাদের এখানে মডিউলটা তৈরি করা হয়েছে। তো এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, আমরা প্রথম যে মডিউলটা থাকবে সেটা অ্যাজুর সম্পর্কে আপনাদের টোটাল ধারণা দেবে, যে অ্যাজুরের সাবস্ক্রিপশন, রিসোর্স গ্রুপ, অ্যাজুর জিনিসটা কি, এই জিনিসপত্রগুলো নিয়ে। দেন আমাদের সেকেন্ড মডিউলটাতে থাকবে হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে, সেটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং অন ক্লাউড, ক্লাউডে কি কি ধরনের নেটওয়ার্কিং আপনি করবেন সেটার উপর বেসিস করে। দেন আমাদের থার্ড এবং ফোর্থ মডিউল থাকবে ভার্চুয়ালাইজেশন, এবং বিশেষ করে ভার্চুয়াল মেশিন বা কম্পিউটার নিয়ে। দেন ফোর্থ মডিউলে হলো আপনার স্টোরেজ সার্ভিস নিয়ে। এরপরে ফিফথ মডিউল থেকে ইউজুয়ালি আমরা একটু অ্যাডভান্স জিনিসপত্র দেখার জন্য যাব, সেটা হচ্ছে সিকিউরিটি, দেন হচ্ছে ব্যাকআপ, দেন হাই অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আহ, আপনার কিভাবে লোড ব্যালেন্সিং করা যায়, কিভাবে জিনিসপত্রগুলোকে মাল্টি লেয়ারে আপনার ডাউন টাইম কমিয়ে কাজ করানো যায়, এইসব জিনিসপত্রগুলো নিয়ে। দেন হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নেটওয়ার্কিং এরই অ্যাডভান্স যে জিনিসপত্র, এটা আমরা ট্রাফিক ডিস্ট্রিবিউশনে এসে করবো মডিউল 7-এ। দেন আপনার 8 নম্বরে মডিউলটা যখন আমরা করব, এখানে আমরা হাইব্রিড নেটওয়ার্ক নিয়ে কিভাবে কাজ করা হয়, অন প্রিমিসের নেটওয়ার্কের সঙ্গে ক্লাউড কিভাবে ইন্টিগ্রেশন করে দুই পাশে যেটা রেখে বা অ্যাপ্লিকেশন রেখে চালানো যায়, এই জিনিসপত্রগুলো নিয়ে করবো। দেন 9 নম্বরে করবো হচ্ছে পুরো জিনিসটা মনিটরিং কিভাবে করে, এইসব জিনিসপত্র নিয়ে। দেন হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যানেজমেন্ট এবং হাইব্রিড আইডেন্টিটি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এই পুরো জিনিসপত্রগুলো নিয়ে আমরা আহ দেখবো। তো এই টোটাল 11টা মডিউল নিয়ে হচ্ছে আমাদের 104-এর কোর্সটা হবে। তো এই কোর্সের মধ্যে আমরা মূলত অ্যাজুরের একদম বেসিক্স থেকে শুরু করে অ্যাজুর একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে তার ডে টু ডে যে লাইফ, এই ডে টু ডে লাইফে প্র্যাকটিক্যালি লাইফে যে যে জিনিসপত্রগুলো নিয়ে ওনাদের কাজ করতে হবে, আপনাদের কাজ করতে হবে, এই জিনিসপত্রগুলো আমরা দেখবো এখানে। তো 104-এর
যদি কি বলে এক্সাম নিয়ে কিছু বলতে চাই, বা 104-এর মূল মডিউল নিয়ে যদি বলতে চাই, মূল মডিউলের সঙ্গে আমাদের এই মডিউলে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে এখানে কিছু অ্যাডেড মডিউল আছে, যে মডিউলগুলো আপনাকে আসলে আপনারা যখন সরাসরি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার সময়ের জন্য যে নলেজ বেসটা দরকার হবে এই নলেজ বেসটা তৈরি করে নেবে। ওকে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মডিউল সম্পর্কে বা টেকনোলজি সম্পর্কে, আপনারা প্রশ্ন করতে পারেন। তো কারণ অনেক সময় চ্যাটে যে লিখছেন, চ্যাটের লেখা আমি হয়তো অনেক সময় দেখছি না, অনেকক্ষণ পরে দেখছি, তো চ্যাট থেকে আনসার করাটা একটু টাফ। তো আমরা যে জায়গাতে একটু কনসেপ্টের দিকে এসেছিলাম সেটা হচ্ছে আহ, কি কনসেপ্ট নিয়ে আসলে আমরা পড়বো আমাদের থ্রু আউট দ্য মডিউল, এই কনসেপ্ট গুলো আমরা দেখছিলাম। তো সেটার মধ্যে একটা হচ্ছে ক্লাউড। তো ক্লাউড জিনিসটা কি সেটা আমি অলরেডি ডিসকাস করেছি, বাট এখানে একটু অনেকের হয়তো আহ, কি বলে ডিফারেন্সিয়েট হতে পারে অথবা মতামত থাকতে পারে যে ক্লাউড কম্পিউটিং এবং ক্লাউড জিনিসটাকে, এই জন্য আমি দুটো জিনিসই পাশাপাশি এনে রেখেছি। তো একটা হচ্ছে ক্লাউড মানে হচ্ছে যে জায়গাতে আপনার ডেটা সেন্টারে সবকিছু রাখা হয়, সবকিছু নেটওয়ার্ক সিস্টেম, পুরো ডেটা সেন্টার মেনটেন করা হয় সফটওয়্যার দিয়ে, এটা হচ্ছে ক্লাউড। এবং ওখান থেকে আপনি যখন কোনো একটা সার্ভিস নেন, কোনো একটা রিসোর্স নেন যেটাকে নিয়ে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করেন, ধরলাম আমি একটা ওয়েবসাইট হোস্টিং করবো বা আমি একটা ওয়েবসাইট নেবো, এই ওয়েবসাইটটা কোনো একটা জায়গায় তো রাখতে হবে যেখান থেকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবাই আপনার ওয়েবসাইটটা দেখে। এই যে ওয়েবসাইটটা রাখার জন্য যে জায়গাটা আপনি নিচ্ছেন এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ ক্লাউড থেকে ওই জায়গাটা আপনি নিচ্ছেন। তো ক্লাউড ইজ ডেটা সেন্টার, ওটার মধ্যেই আপনার ক্লাউড কম্পিউটিং আছে, যেটা আপনাকে ইন্টারনেটে অ্যাভেলেবেল করছে। তো ক্লাউড মূলত তিন ধরনের হয়ে থাকে। আমরা যে তিন ধরনের ক্লাউড হয়, আমি তিন ধরনের ক্লাউডকে নিয়ে ডিসকাশন করব আজকে। তো তিন ধরনের ক্লাউডের মধ্যে প্রথম যে ধরনটা, যেটা নিয়ে আমরা আসলে ফুল মডিউলটা শিখবো, এটাকে বলা হয় পাবলিক ক্লাউড। তো পাবলিক ক্লাউড হচ্ছে হোস্টেড, হচ্ছে হোস্টিং প্রোভাইডারের কাছে, অর্থাৎ ফুল ক্লাউড সার্ভিসটা কোনো একজন হোস্ট করে নিয়েছে, কোনো একটা প্রোভাইডার, এই ক্ষেত্রে এখানে অ্যাজুরের জন্য এটা হচ্ছে মাইক্রোসফট। তো এই হোস্টেড ক্লাউডের মধ্যে আমরা যখন আমাদের কোনো সার্ভিস চালাই, সেটা যে কোনো ধরনের সার্ভিস হইতে পারে, এটা হইতে পারে আপনার কোনো ওয়েবসাইট হোস্ট করছেন, এটা হইতে পারে আপনার কোম্পানির ইআরপি আপনি হোস্ট করছেন, অথবা হইতে পারে আপনি ওখানে কোনো ডেটা অ্যানালিটিক্স এর টুল চালাচ্ছেন। তো আপনাকে এই সব জিনিসপত্র করার জন্য আপনার কোম্পানির মধ্যে একটা ডেটা সেন্টার করতে হবে না, আপনি পাবলিকলি কোনো একটা ক্লাউড সার্ভিসের কাছ থেকে ক্লাউড সার্ভিস নেবেন এবং আপনি ওটাতে কানেক্ট করে ওখানেই আপনার সব সার্ভিস গুলোকে রেডি করতে পারবেন। এই এবং সেখান থেকেই সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এটা আপনি এমন করতে পারেন যে শুধুমাত্র আপনার প্রিমিসেস থেকে, অর্থাৎ আপনার অফিস প্রিমিসেস থেকে ব্যবহার করা যাবে। আবার এমন হতে পারে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ব্রাঞ্চ আছে অফিসের, সেখান থেকে ব্যবহার হতে পারে। অথবা আপনি পাবলিকলি রাখতে পারেন, যেখান থেকে কিছু অংশ পাবলিকলি সবাই দেখবে আর কিছু অংশ হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেশন করবেন ব্যাকএন্ড থেকে। তো তিন ভাবে হতে পারে পুরো জিনিসটা, যে যদি আপনি পাবলিকলি কোনো কারোর কাছ থেকে পান তখন এটা হচ্ছে পাবলিক ক্লাউড। তো এটা হোস্টেড থাকে ডিফারেন্ট প্রোভাইডারের কাছে, যেমন আপনার আইজুর আছে, এডাব্লিউএস আছে, জিসিপি আছে। তো এই তিনজনই হচ্ছে মূলত পাবলিক ক্লাউডের জন্য পায়োনিয়ার, অন্য আরো ছোটখাটো অনেক কোম্পানি আছে। তো পাবলিক ক্লাউড ছাড়া যদি পাবলিক ক্লাউড আগের টেকনোলজির কথা চিন্তা করি, অথবা যেসব ক্ষেত্রে জিও লোকেশনের বাইরে যেতে পারবে না, বা উনি কোম্পানি ওনার নিজের জন্য এটা ম্যানেজ করতে চায়, তখন এটাকে বলা হয় হচ্ছে প্রাইভেট ক্লাউড। তো প্রাইভেট ক্লাউড জিনিসটা হচ্ছে প্রাইভেট ক্লাউড ওন বাই এ অর্গানাইজেশন, অর্থাৎ যদি আমি ধরি এক্স ওয়াই জেড কোনো একটা কোম্পানি যে হচ্ছে ক্লাউড
সার্ভিস যে হচ্ছে তার আইটি এনাবেলমেন্ট সার্ভিস দরকার, সেই জন্য সে ডেটা সেন্টার ডিপ্লয় করেছে। এবার ডেটা সেন্টার ডিপ্লয় করার পর সার্ভার টার্ভার সব বসানোর পর সে চিন্তা করতেছে এই সার্ভিস তো আমাকে বা শুধু আমার অফিস লোকেশন থেকে পেলে হবে না, আমাকে বিভিন্ন ডিফারেন্ট লোকেশন থেকে পাইতে হবে। যেটা হতে পারে আমার অফিসের বাইরে, এটা হতে পারে ইন্টারনেটে, এটা হতে পারে অন্য একটা দেশ থেকে, আমি যখন যে কোনো জায়গায় যাচ্ছি সেখান থেকে। তো এটার জন্য আপনি যদি আপনার যে অফিসের ডেটা সেন্টার আছে বা আপনার কোম্পানির যে ডেটা সেন্টার আছে, এই ডেটা সেন্টারকে সেলফ সার্ভিস ক্যাপাবিলিটিস দিয়ে এনরিচ করেন। সেলফ সার্ভিস ক্যাপাবিলিটিস জিনিসটা হচ্ছে কেমন, মনোরৈখিক ভাবে নর্মাল আমরা একটা ডেটা সেন্টারে যখন কোনো একটা সার্ভিস থাকে, ধরলাম একটা ব্যাংক, একটা ব্যাংকে সবচেয়ে কমন সার্ভিস যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং বা এসএমএস ব্যাংকিং। তো এই ইন্টারনেট ব্যাংকিং বা এসএমএস ব্যাংকিং এর জন্য হচ্ছে তার ব্যাকএন্ডে, তার ডেটা সেন্টারে তার একটা সার্ভার থাকে। তো ওখান থেকে সার্ভিসটাকে সে পাবলিক করে দেন, সে হচ্ছে সেটা দেখা আপনার কাছে আসে এবং আপনি ওই সার্ভিসটা ব্যবহার করেন। এই যে আপনি সার্ভিসটা ব্যবহার করছেন, এই ইন্টারনেট ব্যাংকিং এর ধরা হলো যে আজকে ইন্টারনেট ব্যাংকিং এ সে নতুন একটা টেকনোলজি নিয়ে আসবে, যে এআই ড্রিভেন আপনাকে কিছু সার্ভিস দেবে। তো সেটার জন্য তার একটা সার্ভার ডিপ্লয় করতে হবে। আপনার যে ডেটা সেন্টার, এই ডেটা সেন্টার যদি প্রাইভেট ক্লাউড ক্যাপাবল না হয়, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আইটি ডিপার্টমেন্টের কাছে যেতে হবে। যে ডিপ্লয় করবে তাকে আইটি ডিপার্টমেন্টের কাছে যেতে হবে। আইটি ডিপার্টমেন্ট তে গিয়ে বলতে হবে যে আমার এই ধরনের একটা সার্ভার দরকার, আমার 4 জিবি, সরি 4 কোরের 16 জিবি র্যামের একটা সার্ভার দরকার, যেখানে আমি একটা অ্যাপ্লিকেশন হোস্ট করবো, সেটা এভাবে কাজ করবে। তো এটা যখন বলবে তখন আইটি ডিপার্টমেন্ট কি করবে, সে তার আরেকটা ডিপার্টমেন্টকে দিবে, সে জিজ্ঞেস করবে যে আপনার কিসে লাগবে, উইন্ডোজে লাগবে না লিনাক্সে লাগবে, আপনি কিভাবে বানাবেন, কোন পোর্ট ওপেন করতে হবে, সব জিজ্ঞেস করে সে আরেক তাদের ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টে দিবে যে ভাই একটা লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, তুমি একটা সিস্টেম তৈরি করো, নেটওয়ার্ক এভাবে কাজ করো, আমার পাবলিক আইপি দাও, XYZ কোম্পানির ব্রাউজার দিয়ে এটা পেতে হবে। তার মানে হচ্ছে নর্মালি আমরা যখন একটা ডেটা সেন্টার ম্যানেজ করতেছি, আমাদেরকে মাল্টিপল জায়গাতে কানেক্ট করতে হচ্ছে, এবং যত জায়গাতে আপনি কানেক্ট করতেছেন তার মানে হচ্ছে আপনার সময়টা বেশি লাগছে, যে এবং সব জায়গায় হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হচ্ছে। আর আপনি যখন ক্লাউড বলতেছেন, সেলফ সার্ভিস জিনিসটা কি? সেলফ সার্ভিস জিনিসটা হচ্ছে আপনি যেই আইটি ডিপার্টমেন্টে গিয়ে বললেন, বা একজন ডেভেলপার যে আইটি ডিপার্টমেন্টে গিয়ে বললো, এটা বলার কোনো প্রয়োজন নেই। আপনি পোর্টাল আছে, পোর্টালে ঢুকবেন, পোর্টালে ঢুকে বলবেন যে আমার এতটুকু র্যামের এতটুকুর একটা সার্ভার দরকার, আমার এটা পাবলিক নেটওয়ার্ক হবে। অটোমেটিক্যালি ব্যাকএন্ডে আপনার জন্য একটা সার্ভার রেডি হয়ে যাবে, রেডি হয়ে আপনাকে আইপি অ্যাড্রেস দিয়ে বলবে এই তোমার সার্ভার, তোমার এটা লিনাক্স চাইছো লিনাক্স ডিপ্লয় হয়ে গেছে, বা উইন্ডোজ চাইছো উইন্ডোজ ডিপ্লয় হয়ে গেছে, তুমি এখন তোমার অ্যাপ্লিকেশন ডিপ্লয় করো, দেন হচ্ছে এটা ক্লাউডে চলে যাবে। এই যে টোটাল জিনিসটা আপনি যখন মাঝখানে হিউম্যান ইন্টারাকশন বাদ দিয়ে করতে পারবেন অটোমেটিকলি, তখন এটাকে বলা হয় সেলফ সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল। তো আপনি যখন সেলফ সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল আপনার ওন ডেটা সেন্টারে রেডি করতে পারবেন, তখন এটাকে বলা হয় প্রাইভেট ক্লাউড। অর্থাৎ প্রাইভেট ক্লাউডের ফার্স্ট পূর্ব শর্ত হচ্ছে একটা ডেটা সেন্টার প্ল্যাটফর্ম ভার্চুয়ালাইজড হতে হবে, দেন সেলফ সার্ভিস ক্যাপাবিলিটিস আসতে হবে, এবং সিস্টেম অটোমেশনের ফ্যাসিলিটিস ওখানে অ্যাড হতে হবে, যে অটোমেটিক্যালি কাজগুলো করার সিস্টেমগুলো এখানে অ্যাড হয়। তো পাবলিক ক্লাউডে আমাদের এত কিছু চিন্তা করতে হয় না, প্রয়োজন হয়েছে যখনই যে ভিএম দরকার আমি চাইলাম দিয়ে দিবে। প্রাইভেট ক্লাউডে ফুল ইনফ্রাস্ট্রাকচারটা একটা কোম্পানি তৈরি করতে হয়, দেন হলে সেটাকে ব্যবহার করা যায়। তো এই পাবলিক ক্লাউড প্রাইভেট ক্লাউডকে মাঝামাঝি রেখে চালানোর জন্য একটা সময় এসে মাইক্রোসফট আরেকটা টার্ম ইউজ করে, যেটাকে বলা হয় হাইব্রিড ক্লাউড। এবং এখনকার সময়ে যারা বাংলাদেশে কর্পোরেট সেক্টর গুলোতে চাকরি করেন, কর্পোরেট সেক্টরের আইটিতে যদি আপনারা কেউ চাকরি করেন, তাহলে আপনাদের কাছে হাইব্রিড ক্লাউড টার্মটা খুবই ইজি এবং খুবই পরিচিত হওয়ার কথা। বিশেষ করে হচ্ছে আম, বাংলাদেশের মোটামুটি সবগুলো কর্পোরেটেই হচ্ছে ইমেল সার্ভিস ব্যবহার করে। তো ইমেল সার্ভিস ব্যবহার করার জন্য, আইডেন্টিটি ব্যবহার করার জন্য, যেখানেই মাইক্রোসফটের সলিউশন বা গুগলের সলিউশন যায়, ওরাই বলে হচ্ছে আপনার অন প্রিমিসেস এর যে ডিরেক্টরি সার্ভিস আছে ওর অথেন্টিকেশন নিতে হবে, ওটার জন্য আমাকে হাইব্রিড করতে হবে। তো দ্যাটস দ্য হাইব্রিড ক্লাউড ফ্যাসিলিটি।
সে যেটা করে যে আপনার যে সার্ভিস প্রাইভেট ক্লাউডে আছে অর্থাৎ আপনার ডেটা সেন্টারে আছে, এই সার্ভিস আপনার ডেটা সেন্টারে চলবে, তার সঙ্গে লেটেস্ট টেকনোলজিটা আপনি পাবলিক ক্লাউডে নিয়ে চালাবেন। দেন দুটার মধ্যে ব্রিজ করবে, অর্থাৎ আপনার কাছে যা আপনি অলরেডি ব্যবহার করতেন সেটার আপনাকে ফুললি বাদ দিয়ে ক্লাউডে আসতে হবে না, সেটাও আপনি চালাতে পারবেন, প্লাস আপনি লেটেস্ট টেকনোলজিটাও ব্যবহার করতে পারবেন পাবলিক ক্লাউড থেকে। দেন আপনার অন প্রেমিসেসের সিস্টেমটা যখন আস্তে আস্তে অবসলিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনি পুরোপুরি ক্লাউডে আসতে পারবেন। তো এই যে একটা মাঝামাঝি পর্যায়ে থাকে, এটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড ক্লাউড টেকনোলজি, অর্থাৎ আপনাকে যে দুই জায়গাতেই আপনি রেখে কাজ করতে পারবেন। ওকে, আমরা যদি এই কম্প্যারিজনকে একদম কম্প্যাক্টলি দেখি, ওই যে আমি যেটা প্রথমে বলেছিলাম যে ক্যাপেক্স, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, পাবলিক ক্লাউডে হচ্ছে যে কোনো একটা কোম্পানির জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার নাই, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো টাকা একটা ডিপার্টমেন্ট শুধুমাত্র ডেটা সেন্টারের জন্য করতে হয় না। কারণ আমরা থ্রু আউট দ্য মডিউল যখন যাব তখন ডেটা সেন্টারের কি ধরনের ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। এর পরের স্লাইডে এই জিনিসটা আছে। তো আপনার এখান থেকে ইজিলি স্কেল আপ, স্কেল ডাউন এগুলো করা যায়। দেন অ্যাপ্লিকেশন কুইকলি প্রভিশন করা যায়, যখন প্রয়োজন তখন ব্যবহার করা যায়। এবং সবচাইতে লুকেটিভ জিনিস যে কারণে কোম্পানিগুলো এটাকে ব্যবহার করে সেটা হচ্ছে পে অনলি হোয়াট ফর দি, অর্থাৎ আপনি যেটাই ব্যবহার করবেন সেটার জন্য আপনাকে খরচ দিতে হবে, অন্য কোনো কিছুর জন্য না। তো দ্যাটস হোয়াট পাবলিক ক্লাউডের ফ্যাসিলিটি। প্রাইভেট ক্লাউডে আসলে যেটা কাহিনী সেটা হচ্ছে এটার বেনিফিট হচ্ছে অর্গানাইজেশন হ্যাজ কমপ্লিট কন্ট্রোল অন হিজ রিসোর্সেস অ্যান্ড সিকিউরিটি। তো কমপ্লিট কন্ট্রোল বলতে আপনি আপনার মতো করে আপনার রিসোর্সকে ম্যানেজ করে রাখতে পারবেন, আপনার মতো করে আপনার রিসোর্সের সিকিউরিটি দিতে পারবেন। তো এই সিকিউরিটি হইতে পারে লজিক্যাল, এই সিকিউরিটি হইতে পারে ফিজিক্যাল। তো সেক্ষেত্রে আপনার 100% কন্ট্রোল থাকে আপনার সব সিস্টেমের উপরে। এবং শেষ হচ্ছে হাইব্রিড ক্লাউড, যেটা হচ্ছে মোস্ট ফ্লেক্সিবল, যেটা বললাম আপনি চাইলে যে কোনটা কোথায় চালাবেন সেটার জন্য আপনি ব্যবহার করতে পারেন। ইভেনচুয়ালি অ্যাজুরেরই এখন হাইব্রিড ক্লাউডের ডিভাইস এবং সলিউশন চলে আসে, যেটা আমি আপনাদেরকে সার্টিফিকেশন পাতে দেখালাম যে নতুন পাত আছে, যেটাকে বলা হয় অ্যাজুর লোকাল। অর্থাৎ এটা একটা হার্ডওয়্যার, আপনার অ্যাক্সেসিবিলিটি সবকিছুই আপনি ক্লাউডের মতোই পাবেন, কিন্তু আপনার ডেটাটা আপনার লোকেশনে আছে। এবং আপনি চাইলে যে কোনো সময় ওটাকে আপনি ক্লাউডে নিয়ে যেতে পারবেন এবং ক্লাউডের কিছু কিছু ফ্যাসিলিটিসও আপনি ব্যবহার করতে পারবেন। তো দ্যাটস কল হাইব্রিড ক্লাউড ফ্যাসিলিটিস। আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন কোথায় চলবে সেটা আপনি ডিটারমাইন করতে পারবেন। আপনি সিকিউরিটি এবং কমপ্লায়েন্স এবং লিগেল রিকোয়ারমেন্টকে, বিশেষ করে বাংলাদেশের লিগেল রিকোয়ারমেন্টের জন্য এই জিনিসটা করা হয় সবচেয়ে বেশি। As মানে হাইব্রিড ক্লাউডটা করা হয় সবচেয়ে বেশি যেসব কোম্পানিতে লিগেল রিকোয়ারমেন্ট আছে, যেমন ব্যাংকগুলো অ্যাজুর লোকালে যায় হচ্ছে বিকজ অফ তার ডেটাটাকে সে তার লোকেশনে রাখতে হয় ব্যাংকের প্রিমিসেসে। তো আমরা তো তিন ধরনের ক্লাউড জানলাম আসলে। প্রাইভেট ক্লাউডের সঙ্গে বা আপনার অন প্রিমিস ডেটা সেন্টারের সঙ্গে আমি যদি দেখি যে আম, কি বলে পাবলিক ক্লাউড অথবা অ্যাজুরের পার্থক্যটা কি, এখানে বাম পাশে যে গ্রিন কালারের যে বক্স গুলো দেখতেছেন, তো এই গ্রিন কালারের বক্স মানে হচ্ছে এই সার্ভিস গুলা এন্ড টু এন্ড সার্ভিস গুলা আপনি নিজে দিচ্ছেন। অর্থাৎ এটা আপনার ডেটা সেন্টার থাকলে এই ডেটা সেন্টারে আপনাকে এই সার্ভিস গুলো আসলে দিতে হবে। অর্থাৎ ডেটা সেন্টারের দু ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয়, একটাকে বলা হয় অ্যাক্টিভ ইনফ্রাস্ট্রাকচার, যেটা অ্যাক্টিভ আইটি ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার। প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার কি কি, আপনার যদি একটা প্রপার ডেটা সেন্টার আপনার কোম্পানিতে রাখতে হয়, আপনাকে রেস্ট ফ্লোর ফ্লোর নিয়ে একটা প্রপার ডেটা সেন্টারের জন্য যে কুলিং কন্ডিশন এগুলো সব মেনটেন করতে হয়, 24/7 পাওয়ারের ব্যবস্থা করতে হয়, 24/7 ইন্টু 365 ডেজ, মানে অর্থাৎ পিডিবির পাওয়ার চলে গেলেও যাতে জেনারেটর বা ইউপিএস দিয়ে চলে এই ব্যবস্থা করতে হয়। দেন যদি ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করতে হয়,
দেন হচ্ছে আপনি মনিটরিং এর জন্য সিসিটিভি ব্যবস্থা করতে পারেন, দেন ডোর লক সহ, সো অল দা ফিজিক্যাল থিংস আপনার। পরে হচ্ছে প্যাসিভ ডেটা সেন্টার ইকুইপমেন্টের মধ্যে, দেন হচ্ছে আমি যদি অ্যাক্টিভ ডেটা সেন্টার ইকুইপমেন্টের দিকে আসি, যে কি কি জিনিসপত্র লাগে। আপনি হয়তো আপনার বিল্ডিং আছে, আপনি ডেটা সেন্টার সবকিছু আনলেন, কুলিং আনলেন, পাওয়ার আনলেন। দেন আপনার আসলে যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি, বা এখনো আমরা যেভাবে ক্লাস নিতেছি, আপনি আপনার জুমে কানেক্ট করে আছেন, তো জুমের সার্ভার সেই শুধু ইউএসএ তে বা সিঙ্গাপুরে আছে। আমি বাংলাদেশে ঢাকার একটা লোকেশনে বসে ডিসকাশন করতেছি, আপনারা হয়তো কেউ ঢাকাতে আছেন, কেউ ঢাকার বাইরে আছেন, অথবা রাউন্ড দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই সলিউশন গুলো ডিপ্লয় করার জন্য আপনার যে অ্যাক্টিভ আইটি ইকুইপমেন্ট লাগে, তার মধ্যে ফিজিক্যালি দেখা যায় যেটার মধ্যে কোর জিনিস হচ্ছে স্টোরেজ, নেটওয়ার্ক এবং কম্পিউটার। স্টোরেজ, নেটওয়ার্ক এবং কম্পিউট ছাড়া আসলে কোনো কিছুই করার থাকবে না, কারণ স্টোরেজ ছাড়া আপনার ডেটাটা থাকবে না, কম্পিউট ছাড়া এইসব জিনিসপত্র প্রসেস হবে না। দেন হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে টোটাল মেইন ব্যাকবোন ফর দ্য কমিউনিকেশন এন্ড এভরিথিং। তো আপনি যখন একটা নিজস্ব ডেটা সেন্টার ম্যানেজ করবেন, এটা অন প্রিমিসেস এর নর্মাল ডেটা সেন্টার হতে পারে, অথবা আপনার প্রাইভেট ক্লাউড হতে পারে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে হার্ডওয়্যার, বেসিক নেটওয়ার্ক সিস্টেম তো ম্যানেজ করতে হবে, পাশাপাশি আপনাকে হার্ডওয়্যার গুলো ম্যানেজ করতে হবে। তো স্টোরেজ, নেটওয়ার্ক, কম্পিউট, এই তিনটা পার্ট হচ্ছে আপনার হার্ডওয়্যারের পার্ট। আপনাকে হার্ডওয়্যার ম্যানেজ করতে হবে, দিস আর দ্য হার্ডওয়্যার। এরপরে হার্ডওয়্যারের উপরে এবার আপনাকে হলো অ্যাপ্লিকেশনের জন্য সিস্টেম রেডি করতে হবে। তো সেটার মধ্যে ফ্রেম ওয়ার্ক যেটা, বা যেটা ভার্চুয়ালাইজেশন সলিউশন, সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। দেন ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনি দিবেন হচ্ছে অপারেটিং সিস্টেম, তার উপরে চলবে কোনো একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের উপরে চলবে অ্যাপ্লিকেশন, অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে ডেটা, যেটা আপনি ব্যবহার করবেন। তো আপনি যখন একটা অন প্রিমিসেসের ডেটা সেন্টার অথবা প্রাইভেট ক্লাউড চিন্তা করবেন, তখন আপনাকে এই পুরো জিনিসটা নিজেদেরকে 100% মেনটেন করতে হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইড রুলস হচ্ছে একটা ডেটা সেন্টারের যে অ্যাক্টিভ ইকুইপমেন্ট N-2 পরে, সরি N+2 পরে বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ আপনার ডেটা সেন্টারে যেদিন আপনি একটা সার্ভার অন করছেন, ওই সার্ভারটার বয়স 3 বছর হওয়ার সাথে সাথে বাদ দিয়ে দেওয়া। তো যেটার কারণে যেটা হয় কি, যদিও আমাদের দেশে আমরা এই জিনিসটা একদমই মেনটেন করি না, বাট কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কমপ্লায়েন্সের জন্য এখনকার সময় মেনটেন করতে হয়। বিকজ বিশেষ করে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যারা এখন গ্লোবাল মার্কেটের বিভিন্ন সার্টিফিকেশনের জন্য যায়, গ্লোবালি এক্সপোর্ট করে, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে মেনটেন করতে হয়। বাট বাংলাদেশের জন্য এটাকে আরেকটু লিভারেজ করে করা হয়েছে। বাংলাদেশ বলতে মানে উন্নত দেশগুলোর জন্য সেটা হচ্ছে আহ আমরা N-4, N+4 পর্যন্ত যেতে পারি। অর্থাৎ আপনি 5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এই হার্ডওয়্যার চালাতে পারবেন না। আর এখনকার হার্ডওয়্যার গুলো এমন ভাবেই তৈরি হয়ে আসে যে আসলে 3 বছর পরে সেই সমস্যা দেওয়া শুরু করে। তো আলটিমেটলি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা থাকে, ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আপনার অন প্রিমিসেস হলে আপনাকে একসঙ্গে করতে হবে, যেটা ক্লাউডে আপনাকে করতে হচ্ছে না। অ্যান্ড যখন আমি ক্লাউডে চলে যাচ্ছি, ক্লাউডে যেটা হচ্ছে, ক্লাউডে ফুল ইনফ্রাস্ট্রাকচারকে 3 ভাগে সে ভাগ করে দিতেছে আপনাকে। একটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, বা আমরা বলি IaaS মাইক্রোসফটের ভাষায়। দেন বলা হয় প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, বা PaaS, অথবা সফটওয়্যার এজ এ সার্ভিস, বা SaaS। তো আমি একদম শেষেরটা দিয়ে প্রথমে শুরু করি। মানে আমরা যখন ফুল কোর্সটা শিখবো, ফুল কোর্সটা 104 কমপ্লিট করার পর আমরা জানবো আসলে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস কিভাবে তৈরি করে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কিভাবে তৈরি করে, সফটওয়্যার এজ এ সার্ভিস কিভাবে কাজ করে। সফটওয়্যার এজ এ সার্ভিসের একদম আহ, আহ, মানে হ্যান্ড ইন হ্যান্ড উদাহরণ হচ্ছে আপনাদের জন্য যে জুমে আমরা আজকে কানেক্ট করে আছি। তো 7 আইস টেকনোলজি এই জুম তার কোনো সার্ভারে সে ডিপ্লয় করে নাই, সে জুম একটা সার্ভিস হিসেবে কিনে নিয়েছে। তো সার্ভিস হিসেবে কিনে নিয়ে তার ব্র্যান্ডিং করেছে, ব্র্যান্ডিং করার পর আপনাদের সবাইকে একটা করে লিঙ্ক দিয়েছে, আমাকে লিঙ্ক দিয়েছে, আমরা কানেক্ট করেছি, এখন কথা বলছি। তো
এটার জন্য সেভেন আই সার্ভিসকে, সেভেন আইস টেকনোলজিসকে না কোনো স্টোরেজ বা কম্পিউট ম্যানেজ করতে হয়েছে, না কোনো অপারেটিং সিস্টেমকে সে ডিপ্লয় করতে হয়েছে। ইভেনচুয়ালি আমরা বলতেও পারি না আসলে জুমের ব্যাকএন্ডে কি অপারেটিং সিস্টেম চলে বা কোন কোন দেশে এটা চলছে, রাইট? তো এই যে সার্ভিসটা, যে অর্থাৎ যে সর্বশেষ জিনিসটা যদি আমরা দেখি, যে সর্বশেষ পিলারটা, এখানে ব্লু বক্স গুলো মিন করতেছে হচ্ছে এই কাজগুলো করবে আপনাকে যে প্রোভাইডার প্রোভাইড করতেছে সে। অর্থাৎ এখানে অ্যাজুরের কথা চিন্তা করলে দিস প্রোভাইডেড বাই মাইক্রোসফট। তো এই যে যারা প্রোভাইডেড বাই মাইক্রোসফট, এখানে যেটা সুবিধা হচ্ছে, আপনাকে না অ্যাপ্লিকেশন ম্যানেজ করতে হচ্ছে, না রান টাইম ম্যানেজ করতে হচ্ছে, না অপারেটিং সিস্টেম ম্যানেজ করতে হচ্ছে। শুধু আপনি সার্ভিসটা কিনে নিয়েছেন, এতজন ইউজারের জন্য ব্যবহার করবেন, আপনার ডেটাতে অ্যাক্সেস আছে, আপনি ব্যবহার করা শুরু করে দিয়েছেন। যেদিন আপনার মনে হবে যে না এটা জুমের থেকে টিমস ভালো ছিল, আপনি এখান থেকে রেকর্ডিং গুলো ডাউনলোড করে নেবেন। এখানে জুমের জন্য ডেটা হচ্ছে তার রেকর্ডিং আর মিটিং এর নোট। তো সে রেকর্ডিং গুলো ডাউনলোড করে নিবে, সে নতুন টিমসে চলে যাবে বা আরেকটা আছে XYZ সেটাতে চলে যাবে। এটা হচ্ছে একদম মানে হ্যান্ড ইন হ্যান্ড উদাহরণ। আপনার যদি আমরা সফটওয়্যার এজ এ সার্ভিস চিন্তা করি, এবার বলি হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, সফটওয়্যার এজ এ সার্ভিসে আমি শুধুমাত্র সার্ভিসটা কিনে নিয়ে ব্যবহার করছি, ডেটাগুলোকে ম্যানেজ করছি। অর্থাৎ ডেটাগুলোকে কিভাবে ম্যানেজ করছি, যে আমার রেকর্ডিং, আমি যদি জুমেরই উদাহরণ দিই, আমার 10টা ক্লাসের রেকর্ডিং আছে, ওনারা চিন্তা করলো আমার 10টা ক্লাসের রেকর্ডিং রাখার দরকার নেই, 5টা ক্লাস আমি অনলাইনে রেকর্ডিং রাখবো আর 5টা ক্লাস নামাই নি। ওই যে ডাউনলোড করে নিল, সে তার ডেটাটাকে ম্যানেজ করছে। তো সেই অংশটুকুই শুধু আপনাকে অ্যাজ এ সফটওয়্যার সার্ভিস আপনি ক্লাউডের জন্য করতে হচ্ছে, বাকি কাজগুলো অটোমেটেড হচ্ছে। দেন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস মানে হচ্ছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যে এখনো পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে, অ্যাপ্লিকেশনটা হোস্ট করতে হবে, অ্যাপ্লিকেশনটা ম্যানেজ করতে হবে, আর পাশাপাশি হচ্ছে ডেটা। যেটা একটু আগে উদাহরণ দিয়ে আসছিলাম সেই উদাহরণে ফেরত যাই। হচ্ছে আপনি একটা ওয়েবসাইট হোস্টিং করবেন, ধরলাম সেভেন আই টেকনোলজিস তার ওয়েবসাইটটা হোস্টিং করবে। তো এখানেও সে যেটা করবে, সে কখনোই যে নিজে একটা ওয়েবসাইট হোস্টিং এর জন্য একটা অফিস নিয়ে ফিজিক্যালি সেখানে একটা ডেটা সেন্টার করে ওটার মধ্যে সে সার্ভার রেখে এটাকে হোস্ট করবে না। এখন অ্যাভেলেবেল সলিউশন আছে। তো আপনি কি করবেন, একটা হোস্টিং প্রোভাইডার ব্যবহার করবেন। অনেকে সি প্যানেল হোস্টিং এর সঙ্গে পরিচিত, বাংলাদেশে বিভিন্ন হোস্টিং প্রোভাইডার ওই হোস্টিং এর সঙ্গে পরিচিত। তো সেম সার্ভিস হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এখানে আরো অনেক কিছু করা যায়, যে মোবাইল অ্যাপের এপিআই থেকে শুরু করে অনেক কিছু host করা যায় অ্যাজুরে। তো আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ডেভেলপার দিয়ে তৈরি করবেন, ফুল ইনফ্রাস্ট্রাকচার রেডি থাকবে এবং ম্যানেজ করবে মাইক্রোসফট। ওটার উপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এবং ডেটা দিয়ে আপনি এটাকে ম্যানেজ করবেন। তো এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই সবাই যদি ফার্স্ট যায় তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটরের আসলে লাভ কি? আসলে অ্যাডমিনিস্ট্রেটর যদি না থাকে, এই যে অ্যাপ্লিকেশন পোর্শনটুকু আছে যেটাকে ম্যানেজ এন্ড মেনটেন করতে হবে, সেটা আসলে আহ, করা সম্ভব না। তো এটা ম্যানেজ এন্ড মেনটেন করার জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটরের থাকতে হয়। দেন হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লাউড সার্ভিস, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। অর্থাৎ ভিএম নেওয়া, আমরা বলি ভার্চুয়াল মেশিন। যে প্রয়োজন হয়েছে আমার একটা ওএস সহ ভার্চুয়াল মেশিন দরকার, যেটার ভিতরে সবকিছু আমি আমার মতো করে করে নেব, বাট হার্ডওয়্যারটা আমি মেনটেন করতে চাই না। দ্যাটস কল্ড ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। অর্থাৎ আমি যখন আমার অন প্রিমিসেস ডেটা সেন্টার থাকতো তখন আমাকে হার্ডওয়্যারটাও ম্যানেজ করতে হতো, এখন আমাকে হার্ডওয়্যার ম্যানেজ করতে হচ্ছে না, বাট হার্ডওয়্যার ম্যানেজের পরে লজিক্যালি যা কিছু ম্যানেজ করতে হয়, যে নেটওয়ার্ক থেকে শুরু করে ওএস দেওয়া থেকে শুরু করে এটার আপডেট, ইচ এন্ড এভরিথিং আমি করবো, তখন এটাকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তো ইউজুয়ালি আমরা যখন 104 কোর্সটা করব, এই 104 কোর্সের আমাদের মূল টার্গেটই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস কে ডিপ্লয় করার যে নলেজ বেসটা, এই নলেজ বেসটা তৈরি করা এবং এটার সঙ্গে কানেক্টিং ভাবে এটার নেটওয়ার্ক, নেটওয়ার্কের হাই অ্যাভেলেবিলিটি, এর সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, এই জিনিসপত্রগুলো নিয়ে কথা হয়। আহ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি।
জি, আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড, আমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারি। জি, আসসালামু আলাইকুম। যে আমি শাহাদাত বলছিলাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, জি, প্লিজ। শোনা যাচ্ছে। জি। আমি কিছুটা আগের অংশের অ্যাকচুয়ালি একটা বিষয় পাথওয়েটা ক্লিয়ার করার জন্য আহ, আপনি দেখাচ্ছিলেন যে এজিওর 900 থেকে এজিওর 104, বাট 900 না করে যদি আহ, সরাসরি 104-এ যাই, তাহলে ওই 5টা কম্পোনেন্টে কাজের আহ, বা ওইটার ইয়েটা লাগবে। তো আচ্ছা এই আচ্ছা, না বিষয়টাকে আমি একটু একটু, ইয়ে হ্যাঁ, আমি করবেন এটা যে ক্লিয়ার করে সরাসরি। দিচ্ছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি, এই এই স্লাইডটা আমি দেখিয়েছি মনে হয়, সাদাত ভাই বলছিলেন, রাইট? জি, 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 আচ্ছা, জি, এক্স্যাক্টলি। জাস্ট আমাকে সেটা হচ্ছে, আপনি যখন এজেড 900 করে ফেলেছেন, ঠিক আছে, করার পর আপনাকে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর হতে হলে এজেড 900 শেষ করার পর আপনাকে এই 5টা বিষয় জানতে হবে। ওকে। আমি ক্লাস নিতেছি, 1 মিনিট ওয়েট করো। ওকে, তো এই 5টা জিনিস যেটা আছে, এই 5টা জিনিস মূলত আমাদের কোর্সের মধ্যে আপনি শিখবেন, দেন আপনি এজেড 104 এক্সাম দিতে পারবেন। আহ, আরেকটা বিষয়কে একটু ইয়ে করবেন, মাইক্রোসফটের এজিওর 104 এর যে ইনস্ট্রাকশন আছে ওইখানে বলছে যে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কাজ করার 6 to 8 মান্থস এক্সপিরিয়েন্সটা প্রিফারেবল 104 এর জন্য। 900 তো একদমই প্রাইমারি, ওইটা হয়তো বা মানে ফিজিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়াও এপিয়ার করা যাবে। তো হোয়াট অ্যাবাউট 104, মানে অ্যাকচুয়ালি অনলি থিওরিটিক্যাল বেসড করে কি আসলে 104 এপিয়ার করা পসিবল? আচ্ছা, এক্ষেত্রে জিনিসটা যেটা হচ্ছে, আহ, আপনি ট্রুলি বলেছেন যে ওকে ও বলছে হচ্ছে আপনাকে 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। ইউজুয়ালি আপনি কোর্সটা করার পর নিয়ম হচ্ছে আপনার, যদি 100% নলেজ বেস তৈরি করে আপনি পরীক্ষা দিতে যান, তো আপনাকে 3 বছর আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে। বাট এক্ষেত্রে আম, বাংলাদেশে আমরা যে একটু শর্টকাট করি, শর্টকাটস মিনস আপনি কোর্স করলেন, পাশাপাশি নলেজ বেসের জন্য পরীক্ষা দেওয়ার আগে ডাম্পস, এটা মুকুল ভাই আসলে বলবে, তো ডাম্পস নামে একটা বস্তু আছে যেটাতে আসলে আপনি প্র্যাকটিস এক্সাম পাবেন। ওই প্র্যাকটিস এক্সাম দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং ইউজুয়ালি এজেড 104 এর যে এক্সাম, এই এক্সামটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম, এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকে না। ইটস নট এ প্র্যাকটিক্যাল এক্সাম, বাট প্র্যাকটিক্যাল নলেজটার এখানে প্রয়োজন হয় এই কারণেই, কারণ আপনাকে সিনারিও বেস এক্সাম এখানে দিতে হয়। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি না থাকে, জাস্ট লাস্ট একটা জিনিস দেখিয়ে আমি শেষ করতেছি, সেটা হচ্ছে আসলে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করলাম, কি কোর্স করব, কি কি মডিউল থাকবে, কি জিনিস শিখবো, সেই জিনিসটা আমরা ডিসকাশন করলাম। কিন্তু আসলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পর আপনার রোলটা কি থাকতে পারে? তো অ্যাডমিনিস্ট্রেটর আসলে কি কি করবেন আপনি? তো অ্যাজ একজন, মানে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, আমি 2016 সাল থেকে হচ্ছে অ্যাজুর নিয়ে কাজ করি। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, আপনাকে আসলে এই 3টা কাজই করতে হবে। ম্যানেজিং সাবস্ক্রিপশন, মানে ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজ করা, দেন হচ্ছে সলিউশন এবং স্টোরেজ, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা, এবং হচ্ছে নেটওয়ার্কটাকে ম্যানেজ করা। নর্মালি আপনার যে কাজ থাকে,
একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের যে কাজ থাকে একটা কোম্পানিতে, সেই কাজগুলোই আপনাকে করতে হবে। আপনাকে ডেটার অ্যাক্সেসিবিলিটি করতে দিতে হবে, নতুন অ্যাপ্লিকেশন আসবে অ্যাপ্লিকেশনকে ডিপ্লয়মেন্টে হেল্প করতে হবে, এটা পাবলিশিং এ হেল্প করতে হবে। দেন হচ্ছে আপনার এটাকে মনিটর করতে হবে, কারণ এখনকার সময় দেখবেন যারা এখানে অলরেডি প্রফেশনাল আছেন যে প্রচুর বিভিন্ন জায়গায় র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে। র্যানসমওয়্যার ইজ এ কমন নেম এখনকার সময় বাংলাদেশে। অ্যাটাক হচ্ছে, অ্যাটাক হয়ে এনক্রিপ্ট করে দিতেছে। তো এখান থেকে আপনি আপনার সিস্টেমকে কিভাবে বাঁচিয়ে রাখবেন, এটা বাঁচিয়ে রাখার একমাত্র মানে দুটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রপার সিকিউরিটি মেনটেন করা, আর পাশাপাশি হচ্ছে অলওয়েজ প্রপারলি মনিটর করা। বড় বড় কোম্পানিগুলোতে দেখবেন যে টেলকো বা অন্যান্য গুলোতে আপনি যদি আজকেও গুগলে সার্চ করেন অথবা বাংলাদেশের কোনো জব সাইট গুলোতে সার্চ করেন বা লিঙ্কডইনে সার্চ করেন, দেখবেন যে নক ইঞ্জিনিয়ার খুঁজে, এনওসি ইঞ্জিনিয়ার, নক বা সক ইঞ্জিনিয়ার খুঁজে, নেটওয়ার্ক অপারেশন সেন্টার বা সক, সফটওয়্যার অপারেশন সিকিউরিটি অপারেশন সেন্টারে। এই ইঞ্জিনিয়ারদের মূলত কাজ হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটরের একটা পোর্শন করা, সেটা হচ্ছে মনিটরিং করা। তো ইউজুয়ালি আপনি ওরা যখন 104-এর কোর্স করবেন বা এটা নিয়ে পাস করে আপনারা মার্কেটে যাবেন, তো ইউ উইল গেট এ মোর বেনিফিট ইন ইউর প্রফেশনাল লাইফ। বস, আমি একটু এক্সেস নিই, 2-4 মিনিট জি একটু আমি একটু কথা বলবো। এর পাশাপাশি যারা টেকনিক্যাল কোশ্চেন করতে চায় সেটা আপনি অ্যান্সার দিয়েন। আপনি একটু শেয়ারটা অফ করে দিলে আমি একটা পিডিএফ শেয়ার করছি, একটু কোর্স রিলেটেড একটু ডিসকাস করছি। জি। আচ্ছা, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি। আপনারা যদি অনেকে হয়তো বা রেজিস্ট্রেশন করেন নাই, অনেক জায়গা থেকে হয়তো বা জয়েন করছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেজিস্ট্রেশন ফর্মটা এখন রেজিস্ট্রেশন করতে পারেন অথবা পরেও করতে পারেন। আর আমি একটা স্লাইড শেয়ার করছি, জাস্ট আমি কোর্স রিলেটেড একটু ডিসকাস করার জন্য, যে আসলে অনেকেই বলবেন প্রশ্ন আসার আগে আমি এটা একটু শেয়ার করি। তো আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে শেয়ার। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি আমার একটু ছোট পরিচয়টা দিয়ে নিই। আমি মুকুল হোসেন বলছিলাম। আমি এই ট্রেনিং ইনস্টিটিউশনে গত 12 বছর ধরে কাজ করছি। তো আমি কোর্স কোঅর্ডিনেটর অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আছি। তো আমি প্রতিষ্ঠানে আছি আর কি, আমরা শুরু করছি। তো আমাদের আসলে কোর্সটা হচ্ছিল এজেট 104, যেটা এতক্ষণ আসলে আমাদের আলোচনা হইলো যে আসলে কোর্সে কি থাকবে, কিভাবে কি শুরু করব। তো এটা আমরা শুনছি। এখন আমরা আসি আসলে কোর্সের টাইটেলটা কি হচ্ছে, অ্যাজুর, মাইক্রোসফট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর 104 অ্যাসোসিয়েট একটা ট্রেনিং। আমাদের কোর্সের ডিউরেশনটা হচ্ছে 2 থেকে 2.5 মাস সময় লাগবে, 40 আওয়ার্স। এটা ক্লাসের শিডিউলটা হচ্ছে রবি এবং হচ্ছে মঙ্গলবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর আমাদের ক্লাসটা স্টার্ট হবে 23 সেপ্টেম্বর, অর্থাৎ নেক্সট সানডে থেকে আর কি, সরি মঙ্গলবার থেকে আসলে আমাদের সেশনটা স্টার্ট হবে আর কি। আর কোর্সের যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে হ্যান্ডস অন ল্যাব, অ্যাজুর কনসোল দেওয়া হবে আপনাদের যে প্র্যাকটিসের জন্য, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ট্রেনার যিনি আপনাদের মেন্টর হিসেবে থাকবেন। 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটিটা, এটা হচ্ছে বেসিক্যালি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনার আমাদের যে কোর্স করার পরে আপনি আরো 2 বছর পর্যন্ত ফ্রি মেম্বারশিপ থাকবেন। এই কোর্সটা আবারও পুনরায় ফ্রিতে করতে পারবেন উইদাউট পেমেন্ট। আর ক্লাস রেকর্ডিং ভিডিও অ্যাক্সেস পাবেন এবং সার্টিফিকেট আমাদের এখান থেকে কোর্স কমপ্লিটেড সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করা হবে। এরপরে আসি আমরা কোর্সের প্রাইস। আমাদের রেগুলার প্রাইস 12,000 টাকা, এখানে 50% ডিসকাউন্ট দিয়ে আমরা হচ্ছে 6,000 টাকা অফার করাচ্ছি। পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আমরা পেমেন্ট করে অ্যাডমিশন কনফার্ম করতে পারবো। অ্যাডমিশন কনফার্ম করার পর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে এনরোল করানো হবে। ক্লাসের সবকিছু আপডেট, সবকিছু ডিসকাস আমাদের ওই গ্রুপটাতেই থাকবে। আর মাইক্রোসফটের অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর যে এক্সাম, ভেন্ডর এক্সাম ডিটেলস বা মাইক্রোসফটের রোল বেস যে এক্সাম, বিষয়গুলো নিয়ে এই সেশনটাতে প্রপারলি আলোচনা করা হয়েছে। তারপরে আমি একটু ছোট্ট ব্রিফ দিই এখানে। এখানে কোশ্চিনটা হচ্ছে মাল্টিপল কোশ্চিন আর কি, এমসিকিউ বেস। এটা 120 মিনিট হয়, কোনো সময় আসলে এটা টাইম স্লটের ওপর 130 মিনিট, 120 মিনিট এরকম টাইম দেওয়া থাকে আর কি মাইক্রোসফটে। তো টোটাল কোশ্চিন থাকে হচ্ছে 52-53 এরকম কোশ্চিন থাকে আর কি।
তো এইটা অনলাইন প্রক্টর এক্সাম হতে পারে অথবা টেস্ট সেন্টার। আর বাংলাদেশ কান্ট্রির জন্য হচ্ছে মাইক্রোসফটের প্রত্যেকটা এক্সামের জন্য চার্জ হচ্ছে $83, আর গ্লোবাল ভাউচার হচ্ছে $165। তো $83 হিসেবে 9,000 থেকে 10,000 টাকার মতন একটা প্রাইস আছে, কিন্তু এটা ডিসকাউন্ট কুপন পাওয়া যায়। তো এটা আরো একটু কমে পাওয়া যায়, 6,000 6,500 টাকার মধ্যে আপনি এক্সাম মাইক্রোসফটের দিতে পারবেন আর কি। হ্যাঁ, তো যেটা যে কোনো এক্সামের ক্ষেত্রেই দেওয়া যায়, স্পেকে একটু এদিক সেদিক হতে পারে আর কি। তো এটা গেল আমাদের ছিল এক্সাম পারপাসে। এখন আপনাদের যে কোর্স করলে যে কোর্সের এক্সাম দিতে হবে এটা ম্যান্ডেটরি না। আপনার যদিও এটা যে একটা প্রফেশনাল কোর্স, যদি কোর্স শেষে যদি পরে আপনি যদি সার্টিফিকেশন দিতে চান, সেটা আপনার জন্য একটা বেনিফিটেড আর কি, অবশ্যই হবে আর কি। তো সেটা আপনি আমাদের কাছ থেকে হেল্প পাবেন ইনশাল্লাহ। তো সর্বশেষ এতটুকুই আমাদের বলার ছিল। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এতক্ষণ যে আমাদের সেশনটা হইলো এই রিলেটেড অথবা আমাদের ইনস্টিটিউট রিলেটেড বা আদার্স কোনো কোশ্চেন থাকলে আমাদের আহ, নির্দ্বিধায় বলতে পারি, অথবা না হলে আমরা আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট আমাদের ক্লাস সেশনটা শুরু হবে হচ্ছে আগামী মঙ্গলবার, অর্থাৎ 23 তারিখ রাত 9টায় ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে। আমরা আগামী সপ্তাহে কোর্সটি আমরা লঞ্চ করবো আর কি। তো এখন আপনারা যদি প্রশ্ন থাকে প্লিজ আপনারা প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করলাম। জি, থ্যাংক ইউ মুকুল ভাই। একটা কোশ্চেন হচ্ছে, এই কোর্সটা তো পুরো অনলাইন, আপনাদের কি মানে সরাসরি ফিজিক্যাল ক্লাসের কোনো অপশনস আছে? আচ্ছা, এইটা আমাদের ডিসেম্বর থেকে আমরা কার্যক্রম শুরু করব। তবে জানুয়ারি থেকে আমাদের ফুল কার্যক্রম ফিজিক্যালি চলবে, কিন্তু আফটার কোভিড এর পরে থেকে আসলে আজ পর্যন্ত আমি যতটুকু কাজ করেছি দেখা যায় যে আপনার ওই সিসিএনএ, মাইক্রোটিক, লিনাক্স, সামাও এই সমস্ত ট্রেনিং ছাড়া আসলে ফিজিক্যালি এই মুহূর্তে কোনো ট্রেনিং অপারেট হয় না। আর এই বলেন উইন্ডোজ সার্ভার বলেন, অ্যাজুর বলেন, ফর্টিনেট বলেন, সিএইচ বলেন, মানে বড় বড় যেগুলো ট্রেনিং গুলো আছে, আদার্স ট্রেনিং গুলো, উইন্ডোজ সার্ভারের আর ট্রেনিং গুলো, মাইক্রোসফট 365, হ্যাঁ, যে ট্রেনিং গুলো আছে আসলে বেসিক্যালি দেখা যায় যে স্টুডেন্ট হয় না। যেমন কোভিড-19 এর আগে যেটা, বিফোর আগে যেটা ছিল, যে এখন আমাদের কনসার্ন ছিল যে আসলে ফিজিক্যাল না গেলে আসলে ট্রেনিং হয় না, ফিজিক্যালি যাইতে হবে আইটি ট্রেনিং এ। এমনও আছে মানুষ সেই বরিশাল, খুলনা, সেই কুড়িগ্রাম, দিনাজপুর থেকে জার্নি করে এসে সে শুক্রবার, ফ্রাইডে, স্যাটারডে ক্লাস করে দিলে যেত। তো এই যে একটা ধারণা ছিল, তখন মানুষ কিন্তু ট্রেনিং কিন্তু করতো, যত টাকা লাগতো ট্রেনিং করতো। কিন্তু এখন বর্তমানে যেটা হয়ে গেছে, যে এখন এই যে অনলাইন, কোভিড আসার পরে একটা অনলাইনের প্রতি যে একটা হয়ে গেছে, ঝুঁকি হয়ে গেছে, সবাই আসলে সারাদিন অফিস কইরা আবার এখানে আসে আবার সেন্টারে কোর্স করে বাসায় যাওয়া, জার্নি করে, জ্যাম, তো সবকিছু মিলে কস্টিং বেশি। সেক্ষেত্রে আসলে ফ্লেক্সিবিলিটি এখন আসলে এই ট্রেনিং গুলো আসলে বেসিক্যালি অফলাইনে তেমনটা হয় না, সেটা আমার জানা। কিন্তু আমি গত 12 বছর করলাম, করোনার পরে থেকে আমি একটা অ্যাডভান্স ট্রেনিং পর্যন্ত আমি চালাইতে পারিনি, শুধুমাত্র কর্পোরেট ব্যাচ ছাড়া রেগুলার ট্রেনিং ছাড়া। যেখানে আপনি অনলাইনে আমরা 10,000 টাকা 12,000 টাকা উইন্ডোজ সার্ভার অফার করি, সেখানে যদি আমরা ফিজিক্যালি 15,000 টাকা 18,000 টাকা একটা উইন্ডোজ সার্ভারের ব্যাচ অফার করলে স্টুডেন্ট আসে না বা করে। তো এই যে একটা কস্টিং, আবার স্টুডেন্টও পাওয়া যায় না, 2 4 জন 5 জন স্টুডেন্ট নিয়ে তো আসলে ট্রেনিংও করা যায় না। তো এরকম বিভিন্ন কিছু ইস্যু আছে, এই কারণে আসলে গত করোনার পরে থেকে আসলে এজ এ অ্যাডভান্স ট্রেনিং গুলো লঞ্চ করা যায় নাই বা হয় নাই, হয়ে ওঠে নাই আর কি। কিন্তু ওই যে বললাম সিসিএনএ, মাইক্রোটিক, লিনাক্স এইগুলো স্টুডেন্ট যাতে ফ্রেশার এরা আসলে করে। তো এই হচ্ছে বস অবস্থা। আর আমাদের জি, জি। ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আমরা ফিজিক্যালি আমাদের শুরু হয়ে যাবে। এখন আপাতত আমাদের ডিসেম্বর পর্যন্ত আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা অ্যাভেলেবল থাকতেছে, সাথে জানুয়ারি থেকে আমাদের অফলাইন প্ল্যাটফর্মটা রেডি হবে। কিন্তু বাট হইলেও আমরা আসলে ট্রেনিং গুলো অপারেট করতে পারবো না, কারণ যেটা আমার দেখা, আমার রিয়েল আমি কাজ করে আছি, ঠিক আছে। আমি করোনার পর জি, কোনো জি। অ্যাডভান্স ট্রেনিং আমি লঞ্চ করতে পারি না আমার ফিজিক্যাল ইতে জি, ইনস্টিটিউশনে। হ্যাঁ, তো এই হচ্ছে জি, বিষয়। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ওয়েলকাম। আরেকটা সরি, আরেকটা কোশ্চেন একটু যদি ইয়ে করি, এইখানে ওই যে পরীক্ষা এক্সাম দেওয়ার জন্য, সার্টিফিকেশন এক্সামের জন্য বাংলাদেশে আসলে কারা এটা ফেসিলিটেট করে? পিয়ারসন আর মানে এইখানে কোন সেন্টার গুলো ইয়ে করে বলতে আপনাকে পারবেন? যে টপিকটাতে বলছে হয়তো বা আপনি অতটা রিস্ক করতে পারেন নাই, সেটা হচ্ছে বর্তমানে করোনা আসার পরের থেকে বা করোনাকালীন সময় থেকে এখন পরীক্ষা আপনি 24/7, 24 ঘন্টায় পরীক্ষা দিতে পারবেন, সেটা আপনি বাসায় বসে।
এটা একটা অপশন এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, এবং সাথে হচ্ছে আপনি পিয়ারসন বিইউ টেস্ট সেন্টারেও আপনি যে পরীক্ষা দিতে পারবেন। এখন আপনার পরীক্ষা দিতে গেলে কিছু জিনিস লাগে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস, একটা হচ্ছে আমি কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে পরীক্ষা বসবো, পাস করব কিনা, এই ধরনের গাইড আমি দিব। আমার সাথে কানেক্টেড থাকবেন বা পরীক্ষা দিলে আমার সাথে যোগাযোগ রাখবেন। ডাম্পস কোশ্চেন লাগু, বায়োচার পার্সেস, রেজিস্ট্রেশন কিভাবে কি করতে হবে, অল ইন ওভার আমি আপনাদেরকে গাইড করব যারা পরীক্ষা দেবেন। শুধু এই অ্যাজুর বা মাইক্রোসফটের এক্সাম না, সিসকোর এক্সাম বলেন, জুনিপার এক্সাম বলেন, ফর্টিনেট এক্সাম বলেন, ইসি কাউন্সিলের এক্সাম বলেন, পিএমপি বলেন, সিসা বলেন, মানে যত এক্সাম আছে আমি কাজ করি। আপনি যে কোনো ধরনের হেল্প লাগলে ইনশাল্লাহ নক দেবেন, আমি এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে পাবেন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে জি এক্সাম। এখন আসলে ওই দিন নেই যে আসলে সেন্টারে গিয়ে আপনি চাইলে রাত ভোর 3টায় 4টায় 5টায় 6টায় বসে পরীক্ষা দিতে পারবেন। শুধুমাত্র কি দরকার, হুম। আপনি ইন্টারনেট, আপনার হার্ডওয়্যার, আপনার রিকোয়ারমেন্ট যদি ঠিক থাকে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওরা 24/7 বসে আছে আপনার পরীক্ষা নেওয়ার জন্য, পিয়ারসন টিম। হুম, ঠিক জি আছে, ডেডিকেট জি জি, বসে আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, আপনাকে আরেকটা, সরি আমি একটু মনে হয় বেশি কথা বলছি। সমস্যা নেই, বলেন, আহ, সমস্যা নেই, বলেন। আচ্ছা, আমি যদি জেনারেলি বলি যে আপনারা তো এই কোর্সগুলো কন্ডাক্ট করেন, দেন এই কোর্স করার পরে আসলে এক্সাম এপিয়ার করার মতো করে আমরা কতটুকু প্রিপেয়ার হতে পারবো আসলে, যে কোর্সটা কমপ্লিট করলাম এন্ড দেন আমি এক্সাম সিট করার জন্য আসলে আহ, কোন লেভেল পর্যন্ত প্রিপেয়ার্ড হব? এখন বিষয় হচ্ছে কি, আপনি এটা তো মাইক্রোসফটের অফিসিয়াল সিলেবাস ধরে কভার করা হবে। এখানে তো আপনি পুরো সিলেবাস, এক্সাম্পল উদাহরণ দিই, ধরেন একটা এসএসসি বা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট কি করে, সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে স্টাডি করে, তাই না? করার পর সে কিন্তু সে ফাইনাল এক্সামিনার দেয়। দিতে গেলে সে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু পড়ে না, সে কিন্তু সিলেক্টেড কিছু কোশ্চেন পড়ে পরীক্ষা দেয়। কিন্তু সে কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু সে কভার করে আছে। তো আপনি আমাদের কোর্সে পুরো সিলেবাসটা কভার করবেন, বাট পরীক্ষার জন্য আপনি যে বসবেন, তখন আপনাকে ড্রামস কোশ্চিন দেওয়া হবে, যে সাজেশন বলে। এখানে 200 বা 250 বা 300 কোশ্চিন থাকবে। এইটা পড়বেন, পড়ে পরীক্ষায় বসবেন, আশা করি ওখান থেকে 70, 80, 90% কমন পাবেন। কিছু যদি ডিফারেন্ট আসে, সেটা ওই যে আপনি কোশ্চেন কোর্স করলেন, আপনি আলাদা নলেজ থেকে আপনি সেগুলো অ্যান্সার করতে পারবেন। আমরি কঠিন না, পড়াশোনা করলে পাস করতে পারবেন, ইজিলি পাস করতে পারবেন। আর খুব যে ওকে, হাইলি থ্যাংক ইউ। আপনি পরীক্ষা দিলে ফেস্ট পেলে এত টাকা নষ্ট হয়ে যাবে তা না। ঠিক আছে, মাত্র 6-7 হাজার টাকার মতন আপনার মাইক্রো, আমি মনে করি মানে যত ভেন্ডর আছে, সবচেয়ে কম ভেন্ডর প্রাইস হচ্ছে মাইক্রোসফটের এক্সামের প্রাইস। হ্যাঁ, তো আগে আরো কম ছিল, এখন একটু বাইন্ডিংস হয়ে গেছে, এখন আর মাইক্রোসফটের ভাউচার এত কমে পাওয়া যাচ্ছে না। তো একটু হুম প্রাইসটা হুম একটু হাই হয়ে গেছে। আগে তো 3,000 টাকায় 4,000 টাকায় এক্সাম দিয়ে গেছে, অ্যাভেলেবেল ভাউচার কুপন পাওয়া গেছে আর কি। হ্যাঁ, যেমন এখন আগে রিসেন্টলি হুয়াই তো এক্সাম এটা $55 ছিল। রিসেন্টলি তো এখন আমি দেখছিলাম $55 ছিল, এটা মানে আপনি আরো বেড়ে গেছে না? $55, কিছু এক্সাম $83, কিন্তু আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন তো আপনাকে এক্সাক্ট কোপনটা তো সেম, কোনোটার জন্য তো ডিফারেন্ট ডিফারেন্স কোপন আপনি পাবেন না। আপনাকে একটা মানে কমন কোপন ইউজ করতে হবে, ঠিক আছে? আর পিএসএন তো আর আপনাকে ওইভাবে কোপন জেনারেট করে না। আপনি ওই 183 ডলারের জন্য যে কোপন, ওই $55 জন্য সেম কোপন। ঠিক আছে, এখন আপনি এখন দেখা যাচ্ছে যে $55 একটা এক্সাম, আপনাকে $83 কুপন কিনতেই হচ্ছে, কারণ ওর তো 55 $55 কুপন তার কাছে নেই, বা সে আপনাকে দিতে পারবে না। আবার আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে, সেটা বাংলাদেশি ক্রেডিট কার্ডটা অ্যাকসেপ্ট করে না। এই জায়গায় আসলে একটা কিছু বাইন্ডিংস আছে। তো এই কারণে আপনাকে হয়েছে, বললাম যে থাকার পর তো আপনাকে কিছুটা থাকা হয় আর কি। হ্যাঁ, যেমন একটা সময় হুয়াইয়ের এক্সাম ভাউচার পাওয়া গেছে 2,000, 3,000 টাকা, 2500 টাকা হুয়াইয়ের এক্সাম। এখন আপনি দেখেন, $200 এক্সাম $200 দিয়ে কিনতে হবে আপনাকে, কোনো অপশন নাই, আপনি বাইরে একটা হুয়াইয়ের ভাউচার পাবেন না, শুধুমাত্র ভেন্ডর ছাড়া। তো এরকম কিছু কিছু জায়গায় মানে ভেন্ডররা ভাউচার গুলো করে ফেলতেছে আর কি। হ্যাঁ, যাতে ডিমান্ড বাড়ানোর জন্য আর কি। তো এই হচ্ছে বিষয়। তো বাকিদের যদি কোনো কোশ্চিন থাকে, শুধু একজনই করছেন, বাকিটা শুধু শুনে যাচ্ছেন, যদি থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা যখন প্র্যাকটিক্যাল করব, এটার জন্য তো আসলে একটা ক্লাউড এনভায়রনমেন্ট দরকার হবে। তো এটা কি আমাদেরকে পারচেস করতে হবে নাকি আপনারা প্রোভাইড করবেন?
দিব। আমরা আপনাকে বললাম তো ওই যে কনসোল দিব, অ্যাজুর কনসোল দিব, সেটা হচ্ছে লিমিট করে দিব। আপনার যে একদম ফ্রি করে দিব, আপনাদের যে সেশন গুলো হবে, সেশন ওয়াইজ গুলো যখন আপনাদেরকে কিছু টাচ দেবে, যে এই টাচ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তখন ওইগুলোকে লিমিট করে দেওয়া হবে যে ওই লিমিটের মধ্যে আপনাকে করতে হবে। কারণ ক্লাউডটা আসলে যত আপনি ইউজ করবেন এরকম পেমেন্ট আসবে। তো এখন আপনাদেরকে প্র্যাকটিসের জন্য আমরা অ্যাজুর কনসোল দিব, অর্থাৎ অ্যাজুর পেইড অ্যাকাউন্ট দিব। এটা আপনি প্র্যাকটিস করবেন, সেটা কতদিন পর্যন্ত থাকবে, এটা ট্রেনিং চলাকালীন সময় পর্যন্ত থাকবে। জি, ধন্যবাদ। ওকে, বাকিদের আর কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ বলবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হলো যে আমি দেখতে পেলাম যে আপনাদের পেমেন্ট মেথড হচ্ছে সব মোবাইল ব্যাংকিং এর। এটা কি ব্যাংক ট্রান্সফার করা সম্ভব? ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, সমস্যা নাই। আমার সাথে কথা হবে, আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবো, আপনি ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা সমস্যা আচ্ছা, নাই এখন। ওটা পেমেন্ট বিষয় নিয়ে সমস্যা নেই, আমরা জাস্ট ওখানে দিয়েছি যে মোবাইল ব্যাংকিং, এছাড়াও আপনি অন্যান্য মেথডে ট্রান্সফার করতে পারবেন আর কি, ওটা সমস্যা নাই। আচ্ছা, ঠিক। ওকে, ধন্যবাদ আপনাকে। বাকিরা যদি কোনো কোশ্চিন করেন তাহলে সুবিধা হয়, যেহেতু আমরা 10:30 পর্যন্ত বেজে গেছে। তো যদি কারো কোনো কোশ্চিন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সেশনটাতে জয়েন করেছেন। তো এ, যদি কোর্স রিলেটেড যদি থাকে, না থাকলে তাহলে আমরা কি শেষ করতে পারি আজকে? হ্যাঁ, মানে পোস্ট যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে শেষ করতে পারি। জি, যদি নমস্কার। আমরা অনেকটা সময়, প্রায় 10:30 বেজে গেছে, কারণ অনেকেই অফিস থেকে এসে কষ্ট করে জয়েন করেছেন, আমরা চাই না আসলে আর কষ্ট দিতে আর কি। তো যারা জয়েন করছেন আশা করছি আমরা আপনাদের নেক্সট জার্নির সাথে থাকবেন, এটুকু এক্সপেক্ট করতে পারি। তো সবাইকে শুভরাত্রি। আমাদের 7i টেকনোলজি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সেশনটাতে জয়েন করার জন্য। তো সবাইকে ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।